CH-11 ক্রেডিট মিথ্যা দাবি করা হয়েছে। রোজ স্কট যখন দিবাস্বপ্ন দেখছিল, তখন তার বাবা বললেন, আমার মেয়ে, কিভাবে সমাধান পাওয়া গেল? রোজ, আজ সকালে আমি একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আমি বলেছিলাম আমি তোমাকে রাগ করে লুসিয়েল ব্রেনানকে দিয়ে দেব। পাগলামি করো না, আমার দিকে দয়া করে। ওর বাবার কথায় রোজ আরো লাল হয়ে গেল। তুমি কি কথা বলছো? আমার বন্ধুরা সবাই শুনছে। তুমি বলেছিলে তুমি আমাকে লুসিয়েলের কাছে দিয়েছ, তুমি এটা কিভাবে বলতে পারো? সে এক্সিএলএইমের। রোজের মুখ লাল হয়ে গেল যখন সে উঠে দাঁড়ালো এবং ব্যক্তিগতভাবে কল নেওয়ার জন্য কয়েক পা হেঁটে গেল। বাবা, আপনি এমন একজন নন যিনি সমাধান খুঁজে পান, তাই না? রোজ জিজ্ঞেস করল, যদি আমি একটি সমাধান খুঁজে পেতে পারতাম, আপনি কি মনে করেন আমি আপনাকে লুসিয়েলের সাথে রাত কাটাতে দিতাম? রোজ চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, তার গলায় যে অভিশাপগুলো উঠছিল তা নিচে ঠেলে দিল। আপনি কি এটা আর উল্লেখ করতে পারেন না? আমার বন্ধুরা সবাই জানত এবং এখনই শুনছিল। আপনি আপনার মেয়েকে সম্পূর্ণভাবে বিব্রত করেছেন। তোমার বন্ধুরা সবাই ছিল। ওহ, কিন্তু এটা আমার দোষ নয়। রোজ, তুমি যখন এই ফোন করেছিলে তখন সেটা উল্লেখ করনি কেন? তার বাবা জিজ্ঞেস করলেন। উফ, চলছি। আমি যদি লুকানোর জন্য একটা গর্ত খুঁজে পেতাম। গোলাপ দুহাতে কপাল চেপে ধরল। আপনি কেন এটি উল্লেখ করেননি? আমি ভেবেছিলাম যে আপনি কেবল আপনার বন্ধুদের সামনে দেখানোর চেষ্টা করছেন যে আপনার সংযোগ রয়েছে এবং একটি সমাধান খুঁজে পেয়েছেন, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে আপনি প্রদর্শন করেননি। আপনি একজন বোকা হয়ে গেছেন। কে এটা কেলেঙ্কারিতে উড়িয়ে দিয়েছে? তার বাবা চিৎকার করে উঠলেন। তিনি থামলেন, তারপর যোগ করলেন, আরে, রোজ, এটা কি হতে পারে যে তোমার কোন বন্ধু তোমাকে সমাধান খুঁজে পেতে সাহায্য করেছে? একজন বন্ধু। রোজ ঘুরে ঘুরে টেবিলের চারপাশের অন্যান্য লোকদের দিকে তাকালো। এটা বেশ সম্ভব ছিল। তারা সবাই তার জন্য কল করেছিল। এটি সম্ভবত একটি বন্ধুর কারণে। তারা আমাদের একটি বড় উপকার করেছে, তাই আপনাকে তাদের ধন্যবাদ জানাতে হবে, তার বাবা বলেছিলেন। ঠিক আছে, এটাই। আমি হ্যাং আপ করছি। রোজের মনোভাব এখন অনেক বেশি নৈমিত্তিক ছিল। এটা কি হতে পারে যে একজন বন্ধু তাকে সাহায্য করেছিল? আগে, তার বাবা তাকে বকাঝকা করতেন, এবং এখন, তিনি তাকে খারাপ বোধ করছেন। এক মুহূর্ত অপেক্ষা করুন। যে ব্যক্তি আমাদের পরিবারকে সাহায্য করেছে সে নতুন প্রেসিডেন্টের সাথে সম্পর্কিত হতে পারে। ইয়র্ক সিটি মার্চেন্ট ইউনিয়ন, উইলিয়াম চেজ। এই বিষয়টি উইলিয়ামের মাধ্যমে সমাধান করা হয়েছে বলে মনে হচ্ছে। এই বন্ধু, কোন সাধারণ মানুষ নয়, তার বাবা শেষে যোগ করেছেন। ফোন কেটে দেওয়ার পর, রোজ সন্দেহ নিয়ে ডাইনিং টেবিলে ফিরে গেল। শোনার পর, এই সম্পর্কে, সবাই খুব আগ্রহী ছিল। কে ছিলেন রাষ্ট্রপতির এত কাছাকাছি যেতে? মিলন। রোজের অভিব্যক্তি খুব শান্ত ছিল। সে সবার মুখ স্ক্যান করে অবশেষে তার দিকে তাকালো। বেটি থম্পসনের মাথার ডান দিকে। বেটি তার সবচেয়ে কাছে ছিল, তাই রোজ হেসে জিজ্ঞেস করল, বেটি, তুমি কি আমাকে সাহায্য করেছিলে? বেটি স্তব্ধ হয়ে গেল, মাথা নাড়ল, আর একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি এত শক্তিশালী কিভাবে হতে পারি? সংযোগ। তুমি কি আমার সাথে মজা করছো, রোজ? সত্যি। আবার জিজ্ঞেস করতেই রোজের মুখটা একটু নিচু হয়ে গেল। এটা ছিল না। বেটি একটু ভয় পেল। রোজের দৃষ্টি চলে গেল স্টেসির দিকে, যে বেটির পাশে বসেছিল। স্টেসি, তুমি কি আমাকে সাহায্য করেছিলে? না, না, আমি এর জন্য কৃতিত্ব নিতে পারি না। গোলাপ, আমি ইতিমধ্যে সমস্ত আত্মীয়দের সাথে আমার সুবিধা ব্যবহার করেছি যেগুলি সাহায্য করতে পারত। স্টেসি মাথা নেড়ে বলল। রোজের দৃষ্টি এক এক করে চাচের দিকে গেল। জো, আপনি কি আমাকে সাহায্য করেছেন? বেন, এটা আপনি ছিল। রোজ সবাইকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু যখন সে অ্যালেক্সের কাছে গিয়েছিল, তখন সে তাকে এড়িয়ে গেল। সে অন্যদের সম্পর্কে নিশ্চিত ছিল না, কিন্তু সে মনে মনে ভাবল, এই অ্যালেক্স হিমাফেই বোকা। কার্ড ছাড়াই মেট্রো স্কাই ব্যাংকে ঢোকার সাহস কি তার ছিল? এই একটা রসিকতা। তাহলে কে ছিল? রোজ তার দৃষ্টি নিচু করল কারণ সে এই প্রশ্নটি গুরুত্ব সহকারে ভাবছিল। একটা নাম ভেসে উঠল, বিদ্যুতের বোল্টের মতো তার মনের মধ্য দিয়ে। এখানকার লোকজন ছাড়াও, একমাত্র রোজ যার সাথে যোগাযোগ করেছিলেন তিনি হলেন জেন। জেন নিশ্চয়ই সাহায্য করেছে। রোজ ওর ফোন ধরে জেনকে ডাকল। এটা কি সে ছিল? উইলিয়াম চেজের সাথে তার পরিবারের সম্পর্ক কেমন হতে পারে? তিনি নিজেকে জিজ্ঞাসা। জেন উত্তর দিল যখন রোজ তখনও সন্দেহ বোধ করছিল। আরে রোজ, কেমন আছো?
জেন জরুরিভাবে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে সাহায্য করেছেন? রোজ তার প্রশ্নের উত্তর দিতে ধীর হয়নি। সে প্রথমে জেনের উত্তর জানতে চাইল। আপনি আমাকে ডাকার পরে আমি আমার বাবাকে অনুরোধ করেছি। আমার বাবা বলেছিলেন যে তিনি এবং রাষ্ট্রপতি চেজ থাকতেন সহপাঠী, তাই সে চেষ্টা করতে বণিক ইউনিয়নে যাবে। তবে আমি এখনো আমার বাবাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করিনি, জেন অনিশ্চিতভাবে বলল। এটি সম্পন্ন হয়েছে, এটি পুরোপুরি সমাধান করা হয়েছে। আনন্দে ভেসে ওঠে গোলাপ। জেন, আমি জানতাম এটা তুমি। আমার বাবা আমাকে বলেছিলেন যে কেউ একজন রাষ্ট্রপতি চেজকে হস্তক্ষেপ করার জন্য খুঁজতে গিয়েছিল। জেন, তোমাকে অনেক ধন্যবাদ। যতক্ষণ এটি সমাধান করা হয় ততক্ষণ এটি ঠিক আছে। এর জন্য আমাকে ধন্যবাদ দেবার কি আছে? এটি কিছুই ছিল না। জেনের সুর নরম হয়ে গেল। আপনি এটাও জানেন যে হেভেনলি লায়ন গ্রুপ কতটা শক্তিশালী, এমনকি যদি তারা অদৃশ্য হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায়। লুসিয়েল অবশ্যই এই স্প্যাটটিকে এভাবে যেতে দেবে না। আমি হতে পারতাম। দেখুন, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই কথা ভাবতে ভাবতে রোজ মনে মনে একটা দীর্ঘস্থায়ী ভয় অনুভব করল। জেনের প্রতি তার কৃতজ্ঞতা আরও তীব্র হয়ে উঠল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। এমন ভাববেন না, জেন মৃদু হাসল। এখন রুকি, লজে আসুন। আমি এখানে আপনার সাথে চিকিৎসা করব। আমি আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো। রোজ তাকে উৎসাহের সাথে আমন্ত্রণ জানায়। হ্যাঁ, আমি এখনই চলে যাব। জেন রাজি হয়ে গেল। রোজের মোহনীয় মুখের কথা ভাবতেই তার মুখের কোণে হাসির রেখা ফুটে উঠল। ফোন রেখে দেওয়ার পর রোজ অভিমান করে চারপাশে তাকালো। অন্যরা বণিক ইউনিয়নের সভাপতির কথা শুনে হতবাক হয়ে যান। রাষ্ট্রপতির সাথে বন্ধুত্ব করতে পারে এমন কেউ একজন সাধারণ ব্যক্তি ছিলেন না। রোজের এমন ভালো বন্ধু ছিল। কিভাবে তারা ঈর্ষান্বিত হতে পারে না? তারা জেনকে দেখার জন্য উন্মুখ হয়ে রইল। জেন প্রেস্টন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন এবং তিনি ক্যাম্পাস থেকে খুব বেশি দূরে ছিলেন না। জেন যখন রুকি, লজে পৌঁছেছিল এবং অন্যান্য লোকদের তাদের চোখে ঈর্ষার চেহারা দেখেছিল, তখন তার হৃদয় কিছুটা শান্ত হয়ে ওঠে এবং তার অভিব্যক্তিটি কিছুটা উদ্ধত হয়। জেন ছিল 6 ফুট লম্বা এবং কিছুটা নিটোল এবং তার সাদা মুখের সাথে কিছুটা তৈলাক্ত বর্ণ। হাই, জেন। রোজ তার মুখে হাসি নিয়ে জেনের কাছে চলে গেল এবং তার হাত ধরল। সে তাকালো। ছোট্ট গিরির মতো তার চোখ। ধন্যবাদ। আমি মুগ্ধ যে তুমি সাহায্য করেছিলে যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। জেন রোজের হাতের দিকে তাকালো। সাহস বাড়িয়ে সে আলতো করে তার হাতটা ধরে তার দিকে তাকালো। তার কমনীয় মুখ আস্তে করে বলল, এরকম কথা বলো না, এটা বড় কিছু নয়। চুক্তি। রোজ মিষ্টি হেসে তাকে টেবিলের দিকে টেনে নিল। টেবিলে অন্যরা সবাই যখন তখন উঠে দাঁড়ালো। তারা জেনকে আসতে দেখল এবং তার দিকে তাকাচ্ছে। নিউ ইয়র্ক সিটি মার্চেন্ট ইউনিয়নের প্রধানের সাথে জেনের একটি সংযোগ ছিল, তাই তার অনেক কিছু ছিল। তার সহপাঠীদের চেয়ে উচ্চ অবস্থান। অনেক লোক, জেন নিজের সাথে ফিসফিস করে বলল ডাইনিং টেবিলের দিকে। খুব অনুভব করলেন। সবাই তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে থাকতে দেখে সন্তুষ্ট। হাত নামিয়ে জিজ্ঞেস করল, সবাই, আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? জেনের কথার পর সবাই বসে পড়ল। আপনি আমার সাথে বসুন। রোজ জেনকে তার আসনের দিকে টেনে নিল, কিন্তু সে খুব শক্তিশালী ছিল। সুজান ওবডেন অন্যদের তাদের আসন পরিবর্তন করার জন্য ডাকলেন, কিন্তু রোজ এবং জেন এখনও ভিড় অনুভব করলেন। অ্যালেক্স, সে তাকে সরানোর ইঙ্গিত দিয়ে বলল। সবাই যখন চেয়ারগুলো নাড়াচাড়া করছিল, রোজ একটা অন্ধকার ভাব নিয়ে অ্যালেক্সের দিকে তাকালো। যখন অ্যালেক্স তার দিকে ফিরে তাকালো, রোজ বিব্রত বোধ করল। সে তখন অস্ফুট স্বরে বলল, তুমি আগে চলে যাচ্ছ না কেন? আমি তোমাকে যাই হোক বাইরে আসতে বলিনি। আর এখন আপনার খাওয়া প্রায় শেষ, ইউনিভার্সিটি খুব বেশি দূরে নয়, তাই তোমার ডর্মে ফিরে যাওয়া উচিত। CH12, সৌন্দর্য এবং রক্ত। সেই মুহূর্তে সবাই ঠান্ডা অনুভব করল এবং রোজ এবং তারপর অ্যালেক্সের দিকে তাকালো। অ্যালেক্সের মুখ শক্ত হয়ে গেল এবং তার হৃদয় মনে হলো যেন এটি একটি সূচ দ্বারা বিদ্ধ হচ্ছে। একটা ক্ষীণ অনুশোচনা তার ভেতরে জেগে উঠল। অ্যালেক্স রোজের মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিল। তার মুখে বোঝার হাসি ফুটে উঠল। সে মাথা নাড়ল, চপস্টিক নামিয়ে রাখল, উঠে দাঁড়ালো এবং বাইরে চলে গেল। মার্জিত রেস্তোরাঁ থেকে বেরিয়ে অ্যালেক্স কুচকানো চোখে রাতের আকাশের দিকে তাকালো এবং তার হৃদয় তিক্ততায় ভরা। জো এবং অন্যরা অ্যালেক্সের পিছনে তাড়া করার চেষ্টা করেছিল। অ্যালেক্স রাস্তা ধরে বিশ্ববিদ্যালয়ের দিকে হাঁটল।
রাস্তার ধারে সারিবদ্ধ ছিল বিভিন্ন ধরনের গাড়ি এবং লাল শেডের সঙ্গে আবছা হলুদ আলোর বাল্ব ঝুলছে। দম্পতিদের মধ্য দিয়ে যাওয়ার সময় অ্যালেক্স কিছুটা একাকী অনুভব করেছিল। সে মাথাটা একটু নিচু করে দ্রুত রাস্তা পার হয়ে গেল। তিনি ক্যাম্পাসে হেঁটে ডরমেটরির দিকে এগিয়ে গেলেন। মার্ক স্টিফেন্স, অ্যালেক্সের পরিবারের বাটলার, যাকে অ্যালেক্স বলে ডাকা হয়, তার বিছানায় শুয়ে পড়ার চেষ্টা করেছিল। অ্যালেক্স, পূর্ব উপকূল বিভাগের দায়িত্বে থাকা ব্যক্তি, কেন স্টোকস, জানেন যে আপনি বহু বছর ধরে নিউ ইয়র্কে দারিদ্র্য প্রশিক্ষণে আছেন। তিনি আপনার সাথে দেখা করার আশা করছেন। অ্যালেক্সের পারিবারিক ব্যবসা দক্ষিণ আমেরিকা, পশ্চিম ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব এশিয়া সহ সারা বিশ্বে ব্যবসা এবং প্রভাব সহ মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীভূত। ঠিক আছে, অ্যালেক্স তার সহজ সরল ব্যক্তিত্বের সাথে বলল। যেহেতু সেই মুহূর্তে কিছু চলছে না, অ্যালেক্স যোগ করেছেন, আমার পরিবারের জন্য কাজ করা লোকেদের দেখতে ভালো হবে। ঠিক আছে, আমি তাকে এখনই জানিয়ে দেব এবং তাকে প্রেস্টন বিশ্ববিদ্যালয়ে আপনার সাথে দেখা করতে বলবো। মার্ক প্রস্তাব। মার্কের দরকার নেই, আমি মিস্টার স্টোকসের সাথে দেখা করব। ইউনিভার্সিটিতে দেখা করা সুবিধাজনক নয়, মার্কের পরামর্শ প্রত্যাখ্যান করে অ্যালেক্স জবাব দিল। পরিবারের প্রধান জেলার প্রধান কেন, তার সাথে দেখা করতে বিশ্ববিদ্যালয়ে আসলে এটি একটি খুব বেশি প্রদর্শন করবে। অ্যালেক্স খুব উজ্জ্বল দেখতে চাননি এবং তিনি এখনও একটি শান্তিপূর্ণ জীবনযাপন করার জন্য আরও কয়েকদিন বিশ্ববিদ্যালয়ে থাকতে চেয়েছিলেন। অ্যালেক্স, আপনি পরিবারের একজন বংশধর। তাকে দেখতে যাওয়া আপনার জন্য নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেন একটি বিশাল এলাকার দায়িত্বে থাকা একজন ব্যক্তি? আমি কিভাবে আপনাকে বিরক্ত করতে পারি? ভয়ে ভয়ে বলল মার্ক। এটা ঠিক আছে, মার্ক, আপনি এটাকে অতিরিক্ত চিন্তা করছেন। আমি শুধু শহরের চারপাশে হাঁটতে চাই। এটা নিয়ে চিন্তা করবেন না। অ্যালেক্স এই আনুষ্ঠানিকতার জন্য খুব একটা পাত্তা দেয়নি। অ্যালেক্স, তুমি তোমার অধস্তনদের সাথে ভালো ব্যবহার করো। আমি এখন কেনের সাথে কথা বলবো, মার্ক কৃতজ্ঞ কণ্ঠে বলল। ঠিক আছে, অ্যালেক্স বলল এবং ফোন কেটে দিল। মার্ক এখনই ফিরে ডাকল, অ্যালেক্স, কেন গোল্ডেন ম্যানশন হোটেলে লাঞ্চ করবে? আগামীকাল সেখানে তার সাথে যোগ দেওয়া কি আপনার পক্ষে ঠিক হবে? কাল আমার জন্য কাজ করে, অ্যালেক্স উত্তর দিল। মার্কের সাথে হ্যাং আপ করার পরে অ্যালেক্স বিছানায় শুয়ে পড়ল এবং কিছুক্ষণ তার ফোন নিয়ে খেলল। ঘুমিয়ে পড়ার আগে তিনি কণ্ঠস্বরের শব্দে জেগে উঠলেন, স্কুইন্টেড, এবং দেখলেন যে তার ছাত্ররা ফিরে এসেছিল। জেন খুব কষ্টের। রাতের খাবারের পরেও তাকে গান গাইতে হবে। তার এত খারাপ ভয়েস আছে। বেন অভিশাপ দিল। আমরা যখন ফিরে আসি তখন ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছিল। তিনি রোজকে তার গাড়িতে নিয়ে যেতে পারতেন না। মোটরসাইকেল, তাই না? কার্ল কুপার ভ্রুকুটি করলেন কারণ তার চশমাটি আলো প্রতিফলিত করে। ঠিক আছে, যাও, ধুয়ে ঘুমাও। এত কোলাহল বন্ধ করো। জো দেখল যে অ্যালেক্স ঘুমাচ্ছে এবং বেন এবং কার্ল তাদের মুখ ধুতে গিয়ে ফিসফিস করে বলল। পরের দিন অ্যালেক্স যখন ছাত্রাবাস থেকে ক্লাসে যাওয়ার পথে হেঁটে গেল, তখন বাইরে মাটি ছিল, ইতিমধ্যে ভিজা, এবং বাতাস তাজা ছিল। তার দ্বিতীয় ক্লাসের পর অ্যালেক্স অনুভব করলেন তার বিশ্রামের প্রয়োজন এবং তার আস্তানায় চলে গেল। সে বসানোর জন্য প্রস্তুত হচ্ছিল। তার মাথা ডেস্কের উপর নিচু হয়ে গেল যখন জো তাড়াতাড়ি দৌড়ে ভিতরে গেল। রোজের কিছু হয়েছে, জো উদ্বিগ্নভাবে বলে উঠল যখন সে দৌড়ে অ্যালেক্সের কাছে গেল। আহ, তার কি? বেন মুখ খুলে জিজ্ঞেস করলেন। রোজ খুব বেশি ছিল, তাই না? একের পর এক ঘটনা, বেন মনে মনে ভাবলেন। সে কি গতকাল করেছিল? কার্ল অবাক না হয়ে জিজ্ঞেস করল। আপনি কিভাবে জানেন? জো সামান্য হতবাক বোধ করে জিজ্ঞাসা। গত রাতে খুব প্রবল বৃষ্টি হয়েছে। তারা যদি মোটরসাইকেলে থাকতো তাহলে কিছু ভুল হয়ে যাওয়া খুব সহজ হবে। কার্ল তার চশমা তুলে নিয়ে বলল। হ্যাঁ, আমি এইমাত্র খেলার মাঠে প্রশিক্ষণ নিচ্ছিলাম। সুজান আমাকে ডেকেছিল। সে বলেছিল যে জেন রোজকে মোটরসাইকেল চালানোর জন্য বাইরে নিয়ে গিয়েছিল যখন মাঠ খুব ভিজেছিল। তারা গত রাতে হাসপাতালে শেষ হয়েছিল। তাদের আস্তানায় খুব তাড়াতাড়ি সেখানে গিয়েছিল। সকালে সে আমাকে দেখতে যেতে বলেছে। জো এক নিঃশ্বাসে বলে দিল, আসুন এখন তাকে দেখতে যাই। সর্বোপরি রোজ গত রাতে আমাদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল। জো বেন এবং কার্ল উভয়ের কাঁধে চাপ দিল। চলো তাকে দেখতে যাই, বেন বলল যখন সে এবং কার্ল উঠে দাঁড়ালো। অ্যালেক্স, তুমি কি আসছো? জো অ্যালেক্সের দিকে তাকালো, যে তার সিটে বসেছিল। আপনি এগিয়ে যান, আমার এখনো কিছু যত্ন নেওয়ার আছে। অ্যালেক্স মাথা নেড়ে বলল। হ্যাঁ ভালো, জো বলল। গতকালের পাঠ থেকে শিখে
জো অ্যালেক্সকে যেতে বাধ্য করেনি। তিনি বেন এবং কার্লোকে ডর্ম রুমের দরজায় অনুসরণ করলেন, অ্যালেক্সকে বিদায় জানালেন, এবং এর সাথেই তারা তিনজন অদৃশ্য হয়ে গেল। অ্যালেক্স উঠে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেল। একটা ট্যাক্সি ডেকে সোজা গোল্ডেন ম্যানশন হোটেলে চলে গেল। এটি নিউ ইয়র্কের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছিল। যদিও নিউ ইয়র্ক উঁচু ভবনে ভরা ছিল, কিন্তু এই বর্গাকার কাচের ভবনটি ছিল বেশ নজরকাড়া। হোটেলের প্লাজা যেটা ঘিরে রেখেছে সব ধরনের বিলাসবহুল গাড়িতে ভরা। অ্যালেক্স হোটেলের দরজার দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে দেখলেন, দূর থেকে খুব নিচু মনে হওয়া দরজাটা দোতলার মতো উঁচু। হোটেলের অভ্যন্তর সোনা এবং জেডে চকচকে। গ্র্যান্ড ক্রিস্টাল ঝাড়বাতি, সোনালি আলো, বেইজ ফ্লোর টাইলস, উজ্জ্বল লাল গালিচা এবং চমৎকার পোশাক পরিহিত সার্ভিস স্টাফরা সবই হোটেলের অযৌক্তিকতা এবং সমৃদ্ধি প্রদর্শন করছিল। অ্যালেক্স 2 মিটার চওড়া লাল গালিচায় পা রাখল এবং লিফটের দিকে হাঁটা দিল। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। অ্যালেক্স দেখলেন নিশ্ছিদ্র মেকআপ সহ একজন মহিলা লিফটের দিকে ছুটে চলেছেন। সে দ্রুত দরজা খুলতে বোতাম টিপে দিল। তার লম্বা এবং সুন্দর চুল, তুষার সাদা চামড়া এবং লম্বা চোখের দোররা ছিল। তিনি একটি গোলাপি শিফন পরতেন, সোয়েটার এবং তার তুষার সাদা গলায় একটি হীরার নেকলেস সহ একজোড়া টাইট জিন্স। তাকে খুব শক্তিতে ভরপুর লাগছিল। অ্যালেক্স পাশ দিয়ে চলে গেল এবং সুন্দরী মহিলাকে ভিতরে যেতে দিল। সে তার দামি পারফিউমের গন্ধ পাচ্ছিল। তার হাঁটা তার কার্ভি ফিগারের দিকে মনোযোগ আকর্ষণ করে। অ্যালেক্সের আগে তার কম্পিউটারে এই ধরনের সৌন্দর্য দেখেছিলেন। তার সামনে একজন বাস্তব জীবনের নারীকে দেখে সে স্তব্ধ হয়ে গেল। লিফটের দরজা বন্ধ হয়ে গেল, ভিতরে শুধু অ্যালেক্স আর এই লম্বা কেশিক সৌন্দর্য রেখে গেল। তার পাশে এমন অত্যাশ্চর্য সৌন্দর্যে অ্যালেক্সের হৃদয়ে আন্দোলিত হয়েছিল। অজান্তেই তার দৃষ্টি গোপনে তার দিকে চলে গেছে। তুমি কি দেখছো? সে তার মাথা ঘুরিয়ে অ্যালেক্সের দিকে তাকিয়ে বলে চিৎকার করে বলল, আহ, কিছুই না। অ্যালেক্স হতবাক হয়ে গেল। যখন তার নিশ্ছিদ্র মুখ তার সামনে উপস্থিত হলো, তখন তার হৃদয়ে এমনভাবে লাফিয়ে উঠল যেন এটি তার বুক থেকে উড়ে যাচ্ছে। এটা তাকে এতটাই চমকে দিল যে সে দ্রুত উঠে দাঁড়ালো। সঠিক। অ্যালেক্সকে তার মন্তব্য থেকে লাল হয়ে যেতে দেখে তার মুখ লাল হয়ে গেল। লিফটের ভেতরের আয়নার মতো দেয়ালের মুখোমুখি হয়ে সে আবার ফিরে গেল। তার নেকলেসটি নিয়ে নড়াচড়া করে এবং দেয়ালের দিকে তার মুখ কিছুটা বাঁকিয়ে, সে তার লিপস্টিক পরীক্ষা করার জন্য তার ঠোঁট কুঁচকেছিল। অ্যালেক্স ইতিমধ্যেই নিজেকে সতর্ক করেছিল যে এই মহিলার দিকে আর তাকাবে না, কিন্তু এখন সে সরে গেছে। তার নিতম্ব এটা আগের তুলনায় এমনকি পার্কিয়ার ছিল। কিভাবে তিনি এটা সহ্য করতে পারে? সে গোপনে আউট হয়ে তার নিতম্ব স্পর্শ করল যখন কয়েক দৃষ্টে লুকিয়ে থাকল। আপনি কি এখনো খুঁজছেন? সে তার থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে থেমে আক্রমণাত্মকভাবে জিজ্ঞাসা করল। সে কিছুটা কেঁপে উঠল এবং অ্যালেক্স তার উষ্ণতার চিহ্ন অনুভব করতে পারল। অ্যালেক্সের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল, এবং তিনি তার নাকে হঠাৎ গরম সংবেদন অনুভব করলেন। রক্ত পড়তে লাগল। আউট। সে দ্রুত মাথা তুলল। তোমার কোন ভবিষ্যৎ নেই? ওহ, তোমার নাক দিয়ে রক্ত পড়ছে। এটা দেখে তার আর রাগ হলো না। সে তার হাত ছাড়িয়ে হাসি মুখে অ্যালেক্সের দিকে তাকালো। অ্যালেক্স তার নাকে চুলকানি অনুভব করল। অ্যালেক্স হাঁচি ছাড়া সাহায্য করতে পারেনি। হ্যাঁ, তোমার এত শিষ্টাচারের অভাব কেন? সে চিৎকার করে উঠল। অ্যালেক্স তার চোখ খুলে দেখল যে সে সবেমাত্র হাঁচি দিয়েছে। তার শিফন সোয়েটারে তার নাক থেকে রক্ত ঝরছে। দুঃখিত দুঃখিত। অ্যালেক্স দ্রুত ক্ষমা চেয়ে তার সোয়েটার থেকে রক্ত মুছতে একটি টিস্যু বের করে। অ্যালেক্সের হাত ইতিমধ্যেই তার বুকে স্পর্শ করেছে। এমনকি তিনি একটি টিস্যু দিয়ে এটি দুবার মুছে ফেলেছিলেন, কিন্তু 1 সেকেন্ডেরও কম সময়ে তার মনোযোগ সরে যায়। এত বড়, এত নরম, এত নরম, সে স্বপ্নে ভাবল। তুমি কি করছো? সে রাগ করে অ্যালেক্সের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। আহ, আমি। অ্যালেক্স তখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিকৃত। সে রেগে অভিশাপ দেয় যখন সে তার হাত তুলে অ্যালেক্সের মুখে চড় মেরেছিল। ততক্ষণে লিফট উপরের তলায় পৌঁছে গেল। লিফটের দরজা খোলার সাথে সাথে লম্বা চুলের সুন্দরী বাথরুমের দিকে দৌড়ে গেল। অ্যালেক্স তার গরম এবং বেদনাদায়ক মুখ স্পর্শ করে, তার পিছনে তাকিয়ে। সে কিছুটা হতভম্ব হয়ে গেল। মুখ জুড়ে 5টি থাপ্পড়ের মূল্য ছিল। অ্যালেক্স সাহায্য করতে পারেনি, কিন্তু মনে করতে পারে যে সে যখন তার বুকে হাত রাখল তখন সে কেমন অনুভব করেছিল। অ্যালেক্স তাকে অনুসরণ করে বাথরুমে গেল এবং দরজায় তার জন্য অপেক্ষা করছিল। তিনি ক্ষমা চাইতে চেয়েছিলেন। আমি দুঃখিত। আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি,
অ্যালেক্স তাকে বেরিয়ে আসতে দেখে ক্ষমা চাইতে দ্রুত এগিয়ে গেল। স্ক্র্যাম, আজকে আমার গুরুত্বপূর্ণ অতিথিরা না থাকলে আমি তোমাকে থানায় পাঠিয়ে দিতাম। তিনি অ্যালেক্সের ক্ষমাপ্রার্থনা মোটেও গ্রহণ করেননি। সে তাকে দূরে ঠেলে দিল এবং দ্রুত তার হিল পায়ে এগিয়ে গেল। অ্যালেক্স তার পিছন দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। সে মাথা আঁচড়ে বাথরুমের নাকের যত্ন নিতে গেল। তারপরে তিনি ধীরে ধীরে 888 নম্বর ঘরে চলে গেলেন, যেটি কেনের সাথে তার সাক্ষাতের জন্য ব্যবস্থা করা হয়েছিল। ধনী ছেলে দুপুরের খাবার প্যাক করে। রুম 888 ইতিমধ্যে লোকে ভরা ছিল। কেন স্টোকস, একজন ভালো আনুপাতিক এবং মধ্যবয়সী লোক, রুমের দরজায় দাঁড়িয়ে গোল্ডেন ম্যানশন হোটেলের জেনারেল ম্যানেজারের সাথে চ্যাট করলেন। আপনি কি প্রস্তুত? জেনারেল ম্যানেজার তার শরীরকে কিছুটা সামনের দিকে বাঁকিয়ে সম্মানের সাথে বললেন, আপনার নির্দেশ অনুসারে সবকিছু প্রস্তুত করা হয়েছে। আপনি এবার যে খাবারটি নিয়ে এসেছেন তা আমাদের হোটেলের জন্য চোখ খুলে দিয়েছে। নিউ ইয়র্কে আপনিই একমাত্র ব্যক্তি যিনি পারেন অনেক মূল্যবান উপাদান খুঁজে পান। কেন জেনারেল ম্যানেজারের চাটুকারিতার দিকে মনোযোগ দেননি এবং কেবল বলেছিলেন, আমার অতিথি আসছেন, তাই নিজেকে ব্যস্ত করুন। জেনারেল ম্যানেজার চলে যাওয়ার সাথে সাথেই লম্বা কেশিক সুন্দরী ছুটে গেল। কেন কে দেখে সে তার কাছে চলে গেল যেন সে ভুল করে ফেলেছে। মিস্টার স্টোকস, আমি দেরি করে ফেলেছি। দুঃখিত, বসুন। কেন নির্বাকভাবে তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সৌভাগ্যক্রমে অ্যালেক্স অ্যামব্রোস এখনো আসেনি, নইলে তোমার কারণে আমি মুখ হারাতাম। সে চুপচাপ বসে থাকার জন্য ক্ষমাপ্রার্থী হাসল। কেন ব্যক্তিগত ঘরের দরজায় দাঁড়িয়ে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে অ্যালেক্স আকস্মিকভাবে করিডোরে হাজির। কেন চমকে উঠল এবং তাকে অভ্যর্থনা জানাতে ছুটে গেল। মিস্টার অ্যামব্রোস, আপনি এখানে। ভিতরে আসুন, ভিতরে আসুন। কেন সম্মানের সাথে আমন্ত্রণ জানানোর পর অ্যালেক্স 888 নম্বর রুমে চলে গেল। রুমের সবাই উঠে দাঁড়ালো। তাদের বেশিরভাগই স্যুট পরতেন এবং তাদের বয়স 40 বা 50-এর মধ্যে। তারা সবাই নিউ ইয়র্ক এবং আশেপাশের রাজ্যের উচ্চ শ্রেণীর মানুষ। এরা সবাই ইস্ট কোস্ট ডিভিশনে কাজ করে এমন লোক। কেন তাদের অ্যালেক্সের সাথে পরিচয় করিয়ে দিল এবং তারপর অন্যদের বলল, ইনি মিস্টার অ্যালেক্স অ্যামব্রোস। অভিবাদন মিস্টার অ্যামব্রোস, তারা এক সুরে বলল। এটা তাকে এর দীর্ঘ কেশিক সৌন্দর্য চিন্তা। যখন সে অ্যালেক্সকে দেখল, তার চোখ অবিশ্বাসে প্রশস্ত হয়ে গেল। তার সারা শরীর অস্থিরতা আর শঙ্কায় ভরা। আমি কি শুধু লিফটে পরিবারের চুল দেখে চিৎকার করেছিলাম? অ্যালেক্সও তাকে লক্ষ্য করেছে, এবং সে আশা করেনি যে এই সেক্সি, লম্বা কেশিক সৌন্দর্য ঘরে থাকবে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগে অ্যালেক্সের দৃষ্টি তার মুখের দিকে 1 সেকেন্ডের জন্য স্থির ছিল এবং শান্তভাবে বলল, সবাই বসুন। মিস্টার অ্যামব্রোস, দয়া করে বসুন। কেন সুন্দর লম্বা চুলের মহিলার পাশে একটি আসনের দিকে ইঙ্গিত করে। ওহ, গ্রেস কার্টার বুঝতে পারলেন এবং লম্বা কেশিক সৌন্দর্য দেওয়ার আগে তার আসনে চলে গেলেন। উদাসীন দৃষ্টি সে আবার কেনের দিকে তাকালো। অ্যালেক্সের চোখে প্রশ্নবোধক চেহারা লক্ষ্য করে। কেন তার কাছে লম্বা কেশিক সুন্দরীকে ব্যাখ্যা করলেন। তিনি ইস্ট কোস্ট ডিভিশনের তথ্য বিভাগের পরিচালক, লুসি স্মিথ। লুসি খুব তিক্ত, শক্তিহীন এবং হতাশ হাসি দিয়ে অ্যালেক্সের দিকে তাকালো। এটা কোন আশ্চর্যের বিষয় ছিল যে সে যতই আশাবাদী হোক না কেন সে জোরে হাসবে। মিস্টার অ্যামব্রোস, দয়া করে একটু স্বাদ নিন। আমি এই খাবারটি আপনার জন্য বিশেষভাবে তৈরি করে রেখেছিলাম। কেন সে অ্যালেক্সের সামনে একটি থালা রাখার পরামর্শ দিল। ঠিক আছে। অ্যালেক্স থালাটির একটি মুখভর্তি তুলে নিয়ে তার মুখে রাখল। এটি খুব সুস্বাদু ছিল। 7 বছরেরও বেশি সময় হয়ে গেল এত উচ্চমানের হোটেলে খেয়েছি। এই প্রথম আমি করেছি। এত সুস্বাদু কিছু খেয়েছে, অ্যালেক্স মনে মনে ভাবল। অ্যালেক্স যা জানত না তা হলো যে অন্যান্য অতিথিরা যখন খাবারের স্বাদ গ্রহণ করেছিল, তখন তাদের ক্ষুধাও আলোড়িত হয়েছিল এবং তাদের হৃদয়ও আকুলতায় পূর্ণ হয়েছিল। পেট ভরা পর্যন্ত অ্যালেক্স খেয়েছিল। মিস্টার অ্যামব্রোস, আপনি কি শেষ করেছেন? খাওয়া শেষ করে বিশ্রাম নিতে আমি আপনাকে বে ক্লাবে নিয়ে যাব। কেন? তার পাশে সম্মানের সাথে জিজ্ঞাসা। তরুণ উত্তরাধিকারীর পক্ষে এমন প্রশংসা দেখানো বিরল ছিল, তাই তিনি করেছিলেন। অ্যালেক্সকে ভালোভাবে পরিবেশন করতে। ক্লাবঘর, ভাবলেন অ্যালেক্স। কোন দরকার নেই, অ্যালেক্স বলল। লুসি ভোজ শেষে ঘরের পাশে বিশ্রাম নিচ্ছিল। অ্যালেক্স দেখে লজ্জা পেয়ে গেল। অভিব্যক্তি, তিনি সাহায্য করতে পারেন না কিন্তু তার মুখ ঢেকে এবং চুপচাপ হাসি। অ্যালেক্স খুব সুন্দর ছিল, সে নিজের কাছে এটির প্রশংসা করেছিল। কেন মাথা নেড়েছিল এবং অন্যরা সবাই বসে বসে কিছু না বলে অ্যালেক্সের দিকে তাকালো।
অ্যালেক্স টেবিলের থালা বাসনের দিকে তাকিয়ে মনে হলো গভীর চিন্তায় ডুবে আছে। ফোনটা বের করে সময়ের দিকে তাকালো। দুপুর 1টা বাজে 3:30। মিস্টার অ্যামব্রোস, কোন সমস্যা আছে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল কেন? এটি অনুভব করেছিল যে অ্যালেক্সকে বিনোদন দেওয়া তার পক্ষে কঠিন ছিল এবং তিনি অনুভব করেছিলেন যে তিনি ব্যর্থ হতে পারেন। যদি সত্য হয় এবং এটি প্রাচীনদের কাছে ছড়িয়ে পড়ে, তারা কি তাকে দোষ দেবে? অন্যরাও ঘাবড়ে গিয়ে অ্যালেক্সের দিকে তাকালো। তাদের অল্প বয়স্ক উত্তরাধিকারীকে খাবারে আমন্ত্রণ জানানো কোন ছোট বিষয় ছিল না এবং তারা চাপ সামলাতে পারেনি। ইস্ট কোস্ট ডিভিশনের একগুচ্ছ অভিজাত এই যুবককে আপ্যায়ন করার ক্ষমতা রাখে কি করে? না। আস্তে আস্তে মাথা নাড়ল অ্যালেক্স। তখন তুমি কেন বিভ্রান্ত ছিল? অ্যালেক্স তার ঠোঁট কুঁচকে কেনের দিকে তাকালো এবং বলল, এই খাবারগুলি বেশ সুস্বাদু, তাই আমি আমার বন্ধুদের স্বাদ পাওয়ার জন্য কিছু ফিরিয়ে আনতে চাই। অ্যালেক্সের কথা শুনে কেন এবং অন্যরা হতাশ হয়ে একে অপরের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তারা ছিল প্রতিক্রিয়া জানাতে অক্ষম। তাই মিস্টার অ্যামব্রোস তার রুমমেটদের জন্য কিছু খাবার বাছাই করার কথা ভাবছিলেন। এটা কি অপ্রত্যাশিত নয়? ভেবেছিলেন কেন একজন ধনী, দ্বিতীয় প্রজন্মের উত্তরাধিকারী তার বন্ধুদের প্রতি এত বিবেচ্য ছিল? অন্যরা অবাক হলেও তারাও অ্যালেক্সের সাথে খুব মুগ্ধ হয়েছিল। এমন একটি ধনী পরিবার এবং প্রচারের অনুপস্থিতিতে অ্যালেক্স ভবিষ্যতে মহান কেউ হয়ে উঠবে। অ্যালেক্স তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারেনি। অন্যরা বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকালো। তিনি কেবল টেবিলের সুস্বাদু খাবারের দিকে ইঙ্গিত করে বললেন, মিস্টার স্টোকস, আমাকে এটি এবং এটি প্যাক করতে সাহায্য করুন। হ্যাঁ, হ্যাঁ, আমি এখনই করব। কেন জ্ঞান ফিরে আসার সাথে সাথে মাথা নাড়ল। এই কথা বলতে বলতেই সে রুমের পাশ দিয়ে চলে গেল এবং জেনারেল ম্যানেজারকে ব্যবস্থা করার জন্য তার ফোন ডায়াল করতে লাগল। স্বাভাবিকভাবেই জেনারেল ম্যানেজার দ্বিধা করার সাহস করেননি এবং রান্নাঘরকে কেন যে উপাদানগুলি এনেছিলেন তা দিয়ে আবার থালাবাসন তৈরি করার নির্দেশ দেন। আবার যখন সব খাবার তৈরি হয়ে গেল, তখন জেনারেল ম্যানেজার খাবারের সঙ্গে এক বোতল ভালো মদের যোগ করলেন। আধ ঘন্টা পরে জেনারেল ম্যানেজার এবং দুইজন পরিচারক 888 নম্বর কক্ষে উপস্থিত হন। প্রত্যেক পরিচারক তাদের হাতে একটি নীল এবং সাদা বাক্স বহন করে। জেনারেল ম্যানেজার বললেন, মিস্টার স্টোকস, এটা প্রস্তুত। মিস্টার অ্যামব্রোস, আপনি কি সন্তুষ্ট? কেন একটি বাক্স খুললেন এবং দেখলেন যে সমস্ত ধরনের খাবার ভিতরে ছোট বাক্সে প্যাক করা হয়েছে। অনেক কিছু আছে। আমার মাত্র 3জন রুমমেট আছে। আমি শুধু একটি বাক্স চাই, তাই এটাকে নষ্ট করবেন না। যদি আপনি এটা বিক্রি করতে পারেন, শুধু এটা বিক্রি। আপনি যদি এটি আপনার লোকেদের কাছে বিক্রি করতে না পারেন তবে এটি খাবেন। অ্যালেক্স জোর করে হেসে বলল, আমি রান্না করার জন্য শুধুমাত্র 3টি খাবারের জন্য বলেছে। তবুও কেন আবার টেবিলের সমস্ত খাবারের অর্ডার দিয়েছিল? আমাকে আপনাকে এটি বহন করতে সাহায্য করতে দিন। কেন নিজেই বাক্সটি তুলে নিল এবং অ্যালেক্সের পিছনে পিছনে গেল। রুমের লোকজনও তাকে অনুসরণ করে হোটেল থেকে বের হয়ে গেল। ঠিক আছে, আপনারা সবাই এখন ফিরে যেতে পারেন। আমি শুধু একটা ট্যাক্সি নেব, ভিড়ের দিকে তাকিয়ে অ্যালেক্স বলল। মিস্টার অ্যামব্রোস, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। আমার গাড়ি সেখানে। লুসি তার ড্রাইভারকে বাইরে আসতে আমন্ত্রণ জানায়। নিশ্চিত। অ্যালেক্স রাজি হয়ে গেল। লুসি অ্যালেক্সকে সরিয়ে দিয়ে কেন এবং বাকিরা স্বস্তি বোধ করল। অ্যালেক্সকে বিদায় জানিয়ে তারা সবাই চলে গেল। তারা গাড়ির কাছে যেতেই লুসি অ্যালেক্সের কাছে ক্ষমা চাইতে শুরু করে। মিস্টার অ্যামব্রোস, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে দিচ্ছে। আমি লিফটে ছিলাম। সে তার হাত ধরে বলল, প্লিজ আমাকে চড় মারুন। পাশাপাশি কয়েকবার। না, দরকার নেই ডিরেক্টর স্মিথ, তুমি কি করছো? অ্যালেক্স তার হাত প্রত্যাহার করে বলল, আমি লিফটে আপনার দিকে উকি দেওয়া উচিত নয়। এটা কিছু না। এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে দেখেছেন। আমি আশা করি আপনি আমার উপর রাগ করবেন না। আমি খুব কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ স্যার। লুসি অ্যালেক্সকে প্রণাম করলেন যখন তিনি কথা বলতে থাকলেন। ঠিক আছে, চলো আমাকে ক্যাম্পাসে ফিরিয়ে আসি। অ্যালেক্স মৃদু হাসল। হ্যাঁ, লুসি জবাব দিল। যখন তারা হাঁটছিল, অ্যালেক্স তার সেলফোনটি বের করে তার ডর্মমেট জোকে ডাকল, তুমি কোথায়? আমি এখনো হাসপাতালে, রোজের ঘরে আছি। জো উত্তর দিল। তারা এখনো রোজের ঘরে। অ্যালেক্স ভাবল, এই সব তাজা রান্না করা খাবার নিয়ে আমার এখন সেখানে যাওয়া উচিত। অ্যালেক্স সামান্য ভ্রুকুটি করে বলল, রোজের রুম নাম্বার কি? আমি এখন সেখানে যাব।
তারা লুসির মার্সিডিজ বেঞ্জ G500-এ পৌঁছেছে যখন সে জোয়ের সাথে কথা শেষ করেছে। মিস্টার অ্যাম্ব্রোস, অনুগ্রহ করে ভিতরে যান, লুসি মিষ্টি গলায় বলল অ্যালেক্সকে। অ্যালেক্স প্রথমে খাবারের বাক্সটা পেছনের সিটে রাখল, তারপর ভেতরে উঠল। লুসি অন্য দিকে ঢুকল। প্রেস্টন ইউনিভার্সিটিতে, মিস্টার অ্যাম্ব্রোস? লুসির ড্রাইভার জিজ্ঞেস করল। পেছনে দুজনে একা। লুসির হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে অ্যালেক্স অনুভব করল তার হৃদয়ের গভীর থেকে একটা ক্ষীণ নার্ভাসনেস উঠে আসছে। চলো জেনারেল হাসপাতালে যাই, আমার বন্ধু সেখানে আছে, অ্যালেক্স বলল। ঠিক আছে, লুসির ড্রাইভার হাসতে হাসতে বলল, এবং গাড়ি স্টার্ট দিল। লুসির পারফিউমের সুগন্ধে গাড়ি ভরে গেল। অ্যালেক্স আবার লুসির দিকে তাকাতে চাইল, কিন্তু লুসির দৃষ্টি দেখে সে দ্রুত মুখ ফিরিয়ে নিল। তার মুখমণ্ডল ভেসে উঠল এবং হৃদয় বিদারিত হল। সে লজ্জা পেল। স্যার, আপনি ভালো করে দেখতে পারেন। আমি কিছু বলবো না, লুসি তার মৃদু কণ্ঠস্বর ভেসে আসতেই তার বুক ফুলিয়ে নিল। হুহো, অ্যালেক্স হতবাক হয়ে গেল। লুসি অ্যালেক্সের দিকে তাকিয়ে বলল, এটা কি আমি আগে বলিনি? তোমার দেখা পাওয়াটা একটা আশীর্বাদ। অ্যালেক্স বিব্রত হয়ে হাসল। যেহেতু লুসি তাই বলেছিল, তার আর এদিক ওদিক লুকোচুরি করার দরকার ছিল না। তিনি সিটে ফিরে সরাসরি তার দিকে তাকালেন। এটা বলার ছিল যে লুসির চিত্রটি অবিশ্বাস্যভাবে স্বেচ্ছাচারী ছিল। তার শরীরের সবকিছুই চিত্তাকর্ষক ছিল, তার কানের লোভ, তার পর্যাপ্ত শিখর এবং তার তুষার সাদা বাহুসহ। অ্যালেক্সের মুখ শুকিয়ে গেল, এবং তার দিকে তাকাতে তার মুখ লাল এবং গরম হয়ে গেল। তারা হাসপাতালে পৌঁছেছে। যখন সে দেখল যে অ্যালেক্সের দৃষ্টি এখনও তার দিকে স্থির ছিল, লুসি লাজুক হাসিতে সাহায্য করতে পারল না। মিস্টার অ্যাম্ব্রোস, আমরা এখানে, সে মৃদুস্বরে বলল। ওহ, আমরা CH14 অ্যালেক্স দরিদ্র খাবারের বাক্স। তার শান্ত অ্যালেক্স খাবারের বাক্সটি স্পর্শ করার সাথে চলে এটি এখনো গরম খাবার নিয়ে গাড়ি থেকে বেরিয়ে তার থার্মোমিটার এখনো একটি গরম খাবার খেতে পারে। তিনি বাক্সটি হাসপাতালে নিয়ে যান। অ্যালেক্স হাসপাতালের রুমে ঠেলে খুলে দিতেই দরজাটা চিৎকার করে উঠল। রোজ স্কট একটি একক ঘরে অবস্থান করছিলেন। তার আঘাতগুলি গুরুতর ছিল না, তাই তার আঘাতপ্রাপ্ত পায়ে কিছু গজ ছিল। রোজের বন্ধুরা তার হাসপাতালের বিছানা প্রদক্ষিণ করে। জো এবং আরও কয়েকজন ছাড়া বাকিরা বেশ স্টাইলিশ পোশাক পরেছিল। বিছানার পাশে তারা তাদের সাথে নিয়ে আসা উপহারগুলি রেখেছিল। সুন্দরভাবে প্যাকেজ করা ফলের ঝুড়ি, চকোলেটের বেশ কয়েকটি লাল বাক্স এবং উজ্জ্বল রঙের ফুলে ভরা কয়েকটি ফুলদানি ছিল। দলটি কথা বলছিল এবং হাসছিল, কিন্তু খাবারের বাক্স নিয়ে অ্যালেক্সের দিকে সবার দৃষ্টি ছিল। ভিড় দেখে স্তব্ধ হয়ে গেল অ্যালেক্স। রোজের ঘরে এত লোক থাকবে সে আশা করেনি। অ্যালেক্স মূলত এখানে জোর জন্য খাবার সরবরাহ করতে এসেছিলেন, কিন্তু সর্বোপরি রোজ আহত হয়েছিল। এখন যেহেতু এত লোক তার দিকে তাকিয়েছিল, সে হেসে রোজকে জিজ্ঞেস করল, গোলাপ, তুমি ঠিক আছো? রোজ সাড়া দিল না। সে শুধু তার দিকে এমনভাবে তাকালো যেন সে তাকে দেখে খুশি হয় না। তোমার হাতে ওটা কি? রোজের ডর্মোমেট, স্টেসি হোয়াইট হাউস, অ্যালেক্সের হাতে থাকা বাক্সটির দিকে ইশারা করার সাথে সাথে জিজ্ঞাসা করলেন। ওহ, আমি আমার বন্ধুদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি, অ্যালেক্স বাক্সের দিকে তাকালেই স্পষ্টভাবে বলল। তুমি রোজ দেখার জন্য খাবার আনতে পারো না, তাই না? স্টেসি অবাক হয়ে অ্যালেক্সের দিকে তাকিয়ে বলল, হাসপাতালে খাবার নিয়ে রোগী দেখতে আসছেন। যদিও এটা রোজের জন্য না হয়, তবুও তারা করবে, অ্যালেক্স ব্যাখ্যা করতে শুরু করল। অ্যালেক্স যখন ব্যাখ্যা করতে যাচ্ছিল যে এই খাবারটি তার রুমমেটদের জন্য, জো দ্রুত চলে গেল। অ্যালেক্সের কাঁধে থাপ্পড় মেরে অন্যদের উদ্দেশ্যে হাসি মুখে বলল, অ্যালেক্সি আসল চুক্তি। আমরা এখনো খাইনি, এতে সবার ক্ষুধা মিটবে। অ্যালেক্স রোজের হাসপাতালের কক্ষে এসেছিল, তাই যদি সে তার সাথে কিছু না নিয়ে আসত, তবে তার স্নোবিশ বন্ধুরা সম্ভবত তাকে উপহাস করত। যদিও এই খাবারটি তার রুমমেটদের জন্য ছিল, এখন মনে হচ্ছে এটি রোজের জন্য ছিল। কিছু না করার চেয়ে খাবার আনাই ভালো ছিল, তাই না? অ্যালেক্স ভাবলেন। হাহা, এই প্রথম শুনলাম কেউ রোগী দেখার জন্য খাবার নিয়ে আসছে। এক ব্যক্তি বলেন, আমি এর আগেও শুনেছি, কিন্তু আমি যা দেখেছি তা হলো রোগীদের মায়েরা খাবার নিয়ে আসছেন। আপনি এখনো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি তাই না? আরেকজন বলল। রোজের কয়েকজন বন্ধু নিজেদের মধ্যে আলোচনা শুরু করল। আরে তুমি যখন এই জিনিসটা নিয়ে এলে তখন তোমাকে কেউ দেখেনি, তাই না? রোজ চট করে জিজ্ঞেস করল। এটা তার খাবার আনতে সহপাঠীর জন্য বিব্রতকর ছিল। আমি এটা দেখেছি, কেউ বলল। অ্যালেক্স একটু অস্বস্তি বোধ করল।
বলবেন না যে খাবারটি তার জন্য ছিল না। এমনকি যদি এটি তার জন্য ছিল, এটি এখনও আমার উদারতার প্রতিনিধিত্ব করবে। এবং অবজ্ঞা করা উচিত নয়, তাই না? অ্যালেক্স মনে মনে ভাবল, আপনি এটা দেখেছেন, কত লজ্জাজনক। রোজ স্নর্টেড এবং তার মাথা ঘুরিয়ে। কেন আমরা একবার দেখি না যে তিনি আমাদের ঠিক কি দিচ্ছেন? স্টেসি স্পষ্টভাবে বলল। এই কথা বলার পরে, সে অ্যালেক্সের কাছে গেল এবং তার হাতে থাকা বাক্সটি খুলল। রোজের বন্ধুরা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। দেখবার দরকার নেই, সে কি ভালো জিনিস আনতে পারে। আমি এই ব্যক্তির নাম শুনেছি। বিশ্ববিদ্যালয়ে তার পরিবার অত্যন্ত দরিদ্র, এবং সে সাধারণত রেস্তোরাঁয় যায় না, একজন বলেছিল। আরেকজন উত্তর দিল, আমার মনে হয় আমি তাকে চিনতে পেরেছি। সে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরে ডেলিভারি বয় ছিল। এবং আমি এমনকি তার কাছ থেকে টেকআউট অর্ডার করেছি। তিনি বাইরের ছোট খাবারের স্টলের জন্য টেকঅ্যাওয়ে সরবরাহ করেন। বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির বাইরের ওইসব ছোট স্টলে ফ্রাইড রাইস আর নুডলস পরিবেশনের জন্য মাত্র $1 বা $2 খরচ হবে। ওই বাক্সটা কি ফ্রাইড রাইস আর নুডলসে ভরা? অবশ্যই তার চেহারা দেখে, ডিম ভাজা ভাত না হলেও, এর মূল্য 2টির বেশি হবে না। গোলাপের এখন ভালো খাবার দরকার। এটা কেন আনতে? পরে যখন নার্সরা আসবে, তারা দেখবে রুমের সবাই এই বাক্সগুলি থেকে দুপুরের খাবার খাচ্ছে। এটি মাত্র $1 বা $2 মূল্যের ভাজা নুডলস। এটি বের হলে আমরা হাসপাতালের হাসির পাত্র হব। রোজের বন্ধুরা তখনও সেখানে দাঁড়িয়ে থাকা অ্যালেক্সকে উপেক্ষা করে কথা বলতে লাগল। তাদের মধ্যে কয়েকজন আগে সন্ধ্যায় রুকি লজে একসাথে খেয়েছিল, তাই তারা সবাই অ্যালেক্সের প্রতি রোজের মনোভাব জানত। অ্যালেক্স বাকরুদ্ধ ছিল, তার আর থাকার দরকার ছিল না। তিনি অন্যদের উপেক্ষা করেছিলেন এবং তার রুমমেটদের বলেছিলেন যে তাদের খাবার খুব ঠান্ডা হওয়ার আগে খেতে হবে। তারপর ঘুরে ফিরে চলে গেল। খাবারের বাক্সটা নিয়ে যাওয়া জোর দিকে তাকাতেই রোজ ভ্রুকুটি করল, আস্তে হও, খুব বেশি খাবে না। জো একটু অস্বস্তি বোধ করল, কিন্তু সবার সামনে কিছু না বলে সে বাক্সটা মেঝেতে রাখল। এমন সময় রুমের দরজা খুলে কেউ একজন ভেতরে ঢুকল। গোলাপ, সব আমার দোষ। কেমন আছো? চোট কি গুরুতর? জেন হ্যারিসন ভিতরে চলে গেলেন। তার মাথা এবং হাত গজ দিয়ে মোড়ানো ছিল, তাই তার আঘাতগুলি খুব বেশি গুরুতর ছিল না। এটা গুরুতর কিছু না, শুধু ত্বকের কিছুটা এবং কিছুটা ফ্র্যাকচার। ডাক্তার বলেছেন আমাকে 2 দিন পর্যবেক্ষণের পর ছেড়ে দেওয়া যেতে পারে। তোমার কি খবর? রোজ তার মুখের শীতলতা অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে বলল, এবং সে একটি মিষ্টি হাসি প্রকাশ করল। তুমি ঠিক আছো? তুমি গতকাল কোমায় ছিলে। কেমন আছো? সব আমার দোষ। তোমার পিছনে বসে থাকা তোমাকে প্রভাবিত করেছে, জেন উদ্বেগের সাথে বলল। এরপরে, রোজ জেনকে কিছুটা উষ্ণতা দেখাতে শুরু করে। এটা দেখে জো এবং অন্যদের ভালো লাগলো না। অ্যালেক্স যখন ভিতরে চলে গেল, রোজ তার সাথে ঠান্ডা গলায় কথা বলল। অন্য লোকের কথা শুনতে খুব অপ্রীতিকর ছিল, এবং তারা মেজাজ আরাম করার চেষ্টাও করেনি। বিপরীতে, জেন রোজের আঘাতের কারণ হয়েছিল, কিন্তু রোজ জেনকে খুব ভালো আচরণ করেছিলেন। এমনকি রোজ নিজের উপর আঘাতের জন্য দায়ী করেছেন। যাই হোক না কেন, জেন এবার রোজের পরিবারের কোম্পানিকে বাঁচিয়েছিল, তাই এটা বোঝা যাচ্ছিল যে সে জেনের সাথে এইভাবে আচরণ করবে। জো এবং অন্যরা কেবল একটি দীর্ঘশ্বাস ছাড়তে পারে। কথা বলতে বলতেই আরেক মহিলা ছুটে এলেন ঘরে। গোলাপ, কি হয়েছে? তোমার চোট কেমন আছে? ওহ মাই, দেখ এই বাহুটা গজ দিয়ে ঢাকা। ডাক্তার কি বললেন? মহিলা চিৎকার করে উঠল। মহিলাটি কথা বলার সাথে সাথে তিনি রোজের বিছানার কাছে ছুটে গেলেন এবং চিন্তায় তার দিকে তাকালেন। সে পরিহিত ছিল একটি হালকা নীল ডোরাকাটা ব্যবসার স্যুট। তার ছোট, ঝরঝরে চুল, ফর্সা ত্বক এবং লম্বা, পাতলা ভ্রু ছিল। আন্টি, রোজ দীর্ঘশ্বাস ফেলল। মহিলার দিকে তাকিয়ে থাকা রোজের বড় বড় চোখ জ্বলজ্বল করছিল। তার ছোট হাত ইতিমধ্যেই মহিলার হাত ধরে আছে। যে মহিলাটি ছুটে এসেছিলেন তিনি ছিলেন রোজের খালা, সু ব্র্যাডলি। যদিও সু রোজের খালা ছিল, সে তার চেয়ে মাত্র 4 বছরের বড় ছিল। তারা আরও বোনের মতো ছিল, তাই ঘটনার পরে রোজ স্বাভাবিকভাবেই সুকে ডেকেছিল। ডাক্তার বলেছেন এটা বড় সমস্যা নয়। মাসি, চিন্তা করবেন না, আমি নিজেকে দোষারোপ করছি। আমার উচিত ছিল তোমাকে না আসতে বলার জন্য ডেকেছে। রোজ বলল ব্যাপারটা। শুয়ে চোখের দিকে তাকিয়ে আছে। রোজের কথা শুনে সু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সু লক্ষ্য করল যে জেনের মাথাও গজ দিয়ে মোড়ানো, তাই সে তার দিকে তাকিয়ে ভ্রুকুটি করল। তাই তুমি সেই যে রোজকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়েছিলে, তাই না?
তুমি বলেছিলে কাল রাতে বৃষ্টি হয়েছে। কেন? আপনি কি বৃষ্টির মধ্যে ঘুরছিলেন? আপনি কি মনে করেন যে আপনি সেই বাইকে এত ভালো? আপনি ভাগ্যবান। এই সময় গুরুতর কিছু ঘটেনি। যদি কিছু হয়ে থাকে তাহলে কি আপনি সম্পূর্ণরূপে দায়ী হতেন? জেনকে সবার সামনে সুজা বলল তা তার খারাপ লাগলো। তিনি কাশি দিলেন এবং বিশ্রী অভিব্যক্তিতে অন্যদের দিকে তাকালেন। আন্টি, জেনকে এমনটা বলো না। সে এটা ইচ্ছা করে করেনি। আমাদের সাম্প্রতিক পারিবারিক বিষয়গুলো মিটে গেছে। জেনের বাবার দ্বারা রোজ শুয়ের হাত তার দিকে টেনে নিয়ে ফিসফিস করে বলল, জেন আমাদের পরিবারকে তাই সাহায্য করেছে। অনেক। রোজের কথা শুনে সু কিছুটা স্তব্ধ হয়ে গেল। সে স্থির দৃষ্টিতে জেনের দিকে তাকিয়ে বলল, তার গোলাপ, তুমি কি তাকে রক্ষা করবে? অবশ্যই। ডোনাল্ড এবং লুসিয়েল ব্রেন্নের সাথে রোজের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সু জানতেন। তিনি যখন শুনেছিলেন যে রোজ স্বর্গীয় সিংহ গ্রুপকে উস্কে দিয়েছে, তখন তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং কিছু সংযোগ খুঁজতে লোক পাঠিয়েছিলেন। যাই হোক, এই সংযোগগুলি অকেজো হয়ে উঠেছে কারণ স্বর্গীয় সিংহ গ্রুপটি খুব শক্তিশালী ছিল। পরে রোজ ফোন করে বলেছিল সব ঠিক হয়ে গেছে। সুস্বস্তি পেয়েছিলেন, কিন্তু এটি তার কৌতূহল জাগিয়েছিল। তার ভাগ্নিকে একদিনেরও কম সময়ের মধ্যে বিষয়টি মীমাংসা করতে পেরেছিল। সুবিস্মিত। এই যুবকটি কি তার সামনে ছিল? সু যেভাবেই দেখুক না কেন, ঠিক মনে হলো না। আন্টি, রোজ বিরক্তি নিয়ে সুয়ের দিকে তাকালো। জেনের কোম্পানি ছোট নয় এবং তার বাবা প্রেসিডেন্ট চেজের সাথে খাবার খেয়েছিলেন। তাদের সাহায্য করা বড় কথা নয়। জেনকে প্রশ্ন করা আপনার জন্য অভদ্রতা। বোকা মেয়ে, তুমি যতটা সহজ ভাবছ, ব্যাপারটা ততটা সহজ নয়। বণিক ইউনিয়নের সভাপতির কী ধরনের মর্যাদা আছে? তোমার কি মনে হয় তুমি শুধু দু-একটা সাধারণ খাবার খেয়েই কিছু করতে পারবে? সুরজের চেয়ে অনেক বেশি পরিপক্ক ছিল এবং তার আগেও মার্চেন্ট ইউনিয়নের অভিজ্ঞতা ছিল। তিনি জানতেন যে এটি এত সহজ নয়। ম্যাম, আপনার পরিবার যে সমাধানের চেষ্টা করেছিল তা কাজ করেনি। তাই আমি আমার পরিবারকে সাহায্য করতে বলেছি, জেন কথা বললেন। সু তাকে অনেক বিব্রত করেছিল। তিনি অব্যাহত রেখেছিলেন, যখন তোমার পরিবার কি করবে তার জন্য ক্ষতিগ্রস্ত ছিল। আমি তোমাকে অনেক সময় সাহায্য করেছি, তবুও তুমি আমার সাথে একই মনোভাবের সাথে আচরণ করো। তুমি কি বিব্রত বোধ করো না? জেনের কথায় সু সত্যিই রেগে গেল। আমি শুধু বলছি, প্রেসিডেন্ট চেজকে পদক্ষেপ নেওয়া সহজ কাজ নয়, সু অন্ধকার অভিব্যক্তির সাথে বলেছিলেন। আপনি এখনো আমাকে বিশ্বাস করেন না? জেনে খানিকটা বিস্মিত অভিব্যক্তি দেখিয়ে ফোনটা বের করল। সে সুয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি আমার বাবাকে ফোন করব তোমার ও রোজের সামনে এটা নিশ্চিত করতে, ঠিক আছে? জেন হেসে তার বাবার নম্বর ডায়াল করল। আরে বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। গতকাল আমি তোমাকে রোজকে তার পরিবারের ব্যাপারে সাহায্য করতে বলেছিলাম। তুমি কি প্রেসিডেন্ট চেজের খোঁজ করতে গিয়েছিলে না? তিনি আকস্মিকভাবে জিজ্ঞাসা করলেন। আহ, এই ব্যাপারটা আমি তোমাকে এ সম্পর্কে বলতে ভুলে গেছি আমার ছেলে, জেনের বাবা জবাব দিলেন। আমি গতকাল তাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু রাষ্ট্রপতি চেজের সেক্রেটারি বলেছিলেন যে তিনি আমাকে দেখতে পাচ্ছেন না। এটা ঠিক যে রাষ্ট্রপতি চেজ কাজে খুব ব্যস্ত ছিলেন এবং কথা বলার সময় পাননি, তাই আমি একটি বার্তা রেখেছিলাম। শেষে তার বাবা জেনকে বললেন। জেনের বাবা জানত না জেনের সাথে কি হচ্ছে, তাই সে সত্য বলেছে। জেনের হৃৎপিণ্ড একটি স্পন্দন এড়িয়ে গেল এবং তার মুখ তাৎক্ষণিকভাবে কিছুটা গরম অনুভব করল। দেখা গেল যে এটা ছিল না তার বাবার কারণে। এটি নেভা নদীর ক্যাভিয়ার। সে এগিয়ে গেল। এটি জাপানি সাদা পাফারফিশ। সু আরও সুস্বাদু খাবার টানা। হাঙ্গেরিয়ান ম্যাগ রিজার শুকর। সু চমকে উঠল। তারা খাবারের আইটেম বের করার সাথে সাথে তার বিস্ময় অব্যাহত ছিল। ওহ মাই গড, এই খাবারগুলো সবই উচ্চ মানের উপাদান দিয়ে তৈরি। স্বাদ এবং দাম একটি গড় রেস্তোরাঁর চেয়ে অনেক বেশি। বিশ্বের সবচেয়ে বিরল উপাদান ব্যবহার করতে পারা আমি এটি কখনো দেখিনি। আগে একটা হাই ক্লাস হোটেলে। সুয়ের চোখ চকচক করে উঠল। আন্টি, আমরা আগে কখনো এসব খাবার খাইনি। আপনি কি আমাদের জ্বালাতন করার চেষ্টা করছেন? রোজ জানত যে সু অভিজ্ঞ এবং জ্ঞানী, কিন্তু সে বিশ্বাস করেনি যে অ্যালেক্স তার জন্য এত দামি খাবার নিয়ে আসবে। আরে, তোমার কি মনে হয় তোমার আন্টি তোমার সাথে মজা করছে? সু নিঃশব্দে রোজের দিকে তাকালো। এই খাবারগুলো এখনো গরম। চল তাড়াতাড়ি করে খাওয়া শুরু করি। একবার ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ আর ভালো হবে না। হ্যাঁ, এটা সুস্বাদু, এক বন্ধু বলল। এটা খুব সুগন্ধি। আমি এত সুস্বাদু খাবার কখনো খাইনি। আরেকজন বলল।
খাওয়া শেষে রুমের অন্যরা সবাই প্রশংসায় দীর্ঘশ্বাস ফেলল। গোলাপ, তোমারও চেষ্টা করা উচিত। সুজান রোজের কাছে এক জোড়া চপস্টিক দিল। রোজ ইতস্তত করে কোবে স্টেকের এক টুকরো তুলে মুখে রাখল। একটি অবর্ণনীয় স্বাদ তার ইন্দ্রিয় পূর্ণ করে। এটি তার আগে যে কোনো স্টেকের চেয়েও বেশি সুস্বাদু ছিল। এই খাবারগুলি কেবল খুব সুস্বাদু ছিল। এছাড়াও কেউ এখনও দুপুরের খাবার খায়নি। খাবারের ডজন খানেক বাক্স দ্রুত পালিশ করা হয়। আচ্ছা, আমি আশা করিনি যে এমন কেউ থাকবে যে আপনাকে এমন চমৎকার খাবার দেবে। সুতৃপ্তির হাসি হেসে তার ঘড়ির দিকে তাকালো। দেরি হয়ে যাচ্ছে, আমার ফিরে যাওয়ার সময় হয়েছে। এই বলে সু রুমের দরজার দিকে এগিয়ে গেল। গোলাপের দিকে ফিরে বলল, গোলাপ, শুধুমাত্র একজন ধনী ব্যক্তি আপনাকে এত দুর্লভ এবং দামি উপহার দিতে পারে। এই জিনিসগুলি এমন কিছু নয় যা আপনার কিছু আছে বলেই খাওয়া যায়। কাকা, ধনী ব্যক্তি যে অ্যালেক্স বর্ণনা করতে পারে, ভাবলেন রোজ। সু চলে যাওয়ার পর সুজান রোজের পাশে গিয়ে বলল, রোজ, মনে হচ্ছে তুমি অ্যালেক্সকে ভুল বুঝেছ। আমার মনে হয় তার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমার একটু সময় পাওয়া উচিত। আমি ক্ষমা চাই? রোজ জিজ্ঞেস করল। রোজ বাকরুদ্ধ ছিল, কিন্তু সে তখনও অ্যালেক্সকে ঘৃণা করত। কেন তার কাছে ক্ষমা চাই? একজন দরিদ্র মানুষ কিভাবে পছন্দ করতে পারে যে এত দামি খাবারের সামর্থ্য আছে? আমি মনে করি এটা অবশ্যই হবে কারণ সে কোনো হোটেলে কাজ করেছে কোথাও এবং অন্য কারো খাবারের অবশিষ্টাংশ ফিরিয়ে এনেছে। কি রোজ এমনটা বলবে সুজান আশা করেনি। সেই খাবারগুলো অক্ষত ছিল। কিভাবে তারা প্যাকেজ করা যেতে পারে? এছাড়া একটি হোটেলের কর্মচারীরা কিভাবে যেতে পারে? লুই এক্সআইআই এর $6,000 বোতল নিয়েই চলে যান, ভেবেছিল সুজান। হাসপাতালে তাদের খাওয়া শেষ করার পর দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। অ্যালেক্স একটি ছোট মিথ্যা বলেছেন এবং বলেছিলেন যে তিনি শহরের একটি উচ্চমানের হোটেলে কাজ করছেন। তার বশ দুঃখ অনুভব করলেন তার জন্য, তাই তিনি তাকে খাবার দিলেন। জো এবং অন্যরা তাকে আবার জিজ্ঞেস করল, কিন্তু অ্যালেক্স কিছু বলল না। এটা সম্পর্কে আরও, তাই তাদের ছেড়ে দেওয়া ছাড়া কোন উপায় ছিল না। বিকেলের ক্লাসের পর অ্যালেক্স বিল্ডিং থেকে ছাত্রদের স্রোতকে অনুসরণ করে। অ্যালেক্স, তার পেছনে থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এল, তুমি আমার লাইভ স্ট্রিম দেখেছ না, তাই না? অ্যালেক্স ঘুরে দাঁড়ালো। মেয়েটি ছিল মিনি জোন্স, যে লাইভ স্ট্রিম চালাচ্ছিল যে অ্যালেক্স এবং তার ডরমেটরা দিন আগে দেখছিল। আমি ইতিমধ্যে দুবার স্ট্রিম করেছি। আমি আপনাকে স্ট্রিমিং রুমে দেখিনি। তাড়াতাড়ি করুন এবং একটি নিবন্ধন করুন। অ্যাকাউন্ট। আমি কিভাবে আমার জনপ্রিয়তা বাড়াতে পারি তা দেখতে আমাকে সাহায্য করুন। মিন্নি হাঁপিয়ে উঠল এবং অ্যালেক্সের দিকে তাকালো। অসন্তোষ। মিনি, তাকে তোমার প্রতি মনোযোগ দিয়ে কী লাভ? তুমি তার প্রতি আগ্রহী হতে পারো না, তাই না? মিনির পাশের মেয়েটিকে জ্বালাতন করে। আমি শুধু চেয়েছিলাম যে সে আমাকে আরও জনপ্রিয় করে তুলুক। মিনি তার মাথাটা একটু নিচু করে ফিসফিস করে বলল, আমি তার প্রেমে পড়ব কেন? আমার সাথে মজা করা বন্ধ করুন। এটি নেভা নদীর ক্যাভিয়ার। সে এগিয়ে গেল। এটি জাপানি সাদা পাফারফিশ। সু আরও সুস্বাদু খাবার টানা। হাঙ্গেরিয়ান ম্যাগ রিজার শুকর। সু চমকে উঠল। তারা খাবারের আইটেম বের করার সাথে সাথে তার বিস্ময় অব্যাহত ছিল। ওহ মাই গড, এই খাবারগুলো সবই উচ্চ মানের উপাদান দিয়ে তৈরি। স্বাদ এবং দাম একটি গড় রেস্তোরাঁর চেয়ে অনেক বেশি। বিশ্বের সবচেয়ে বিরল উপাদানগুলির অনেকগুলি ব্যবহার করতে সক্ষম হতে আমি এটি কখনো দেখিনি আগে একটা হাই ক্লাস হোটেলে। শুয়ের চোখ চকচক করে উঠল। আন্টি, আমরা আগে কখনো এই মজাদার খাবার খাইনি। আপনি কি আমাদের জ্বালাতন করার চেষ্টা করছেন? রোজ জানত যে সু অভিজ্ঞ এবং জ্ঞানী, কিন্তু সে বিশ্বাস করেনি যে অ্যালেক্স তার জন্য এত দামি খাবার নিয়ে আসবে। আরে, তোমার কি মনে হয় তোমার আন্টি তোমার সাথে মজা করছে? সু নিঃশব্দে রোজের দিকে তাকালো। এই খাবারগুলো এখনো গরম। চল তাড়াতাড়ি করে খাওয়া শুরু করি। একবার ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ আর ভালো হবে না। হ্যাঁ, এটা সুস্বাদু, এক বন্ধু বলল। এটা খুব সুগন্ধি। আমি এত সুস্বাদু খাবার কখনো খাইনি। আরেকজন বলল। খাওয়া শেষে রুমের অন্যরা সবাই প্রশংসায় দীর্ঘশ্বাস ফেলল। গোলাপ, তোমারও চেষ্টা করা উচিত। সুজান রোজের কাছে এক জোড়া চপস্টিক দিল। রোজ ইতস্তত করে কোবে স্টেকের এক টুকরো তুলে মুখে রাখল। একটি অবর্ণনীয় স্বাদ তার ইন্দ্রিয় পূর্ণ করে। এটি তার আগে যে কোনো স্টেকের চেয়েও বেশি সুস্বাদু ছিল। এই খাবারগুলি কেবল খুব সুস্বাদু ছিল। এছাড়াও কেউ এখনও দুপুরের খাবার খায়নি। খাবারের ডজন খানেক বাক্স দ্রুত পালিশ করা হয়। আচ্ছা, আমি আশা করিনি যে এমন কেউ থাকবে যে আপনাকে এমন চমৎকার খাবার দেবে।
সুতৃপ্তির হাসি হেসে তার ঘড়ির দিকে তাকালো। দেরি হয়ে যাচ্ছে, আমার ফিরে যাওয়ার সময় হয়েছে। এই বলে রুমের দরজার দিকে এগিয়ে গেল, গোলাপের দিকে ফিরে বলল, গোলাপ, শুধুমাত্র একজন ধনী ব্যক্তি আপনাকে এত দুর্লভ এবং দামি উপহার দিতে পারে। এই জিনিসগুলি এমন কিছু নয় যা আপনার কিছু আছে বলেই খাওয়া যায়। টাকা, ধনী ব্যক্তি, যে অ্যালেক্স বর্ণনা করতে পারে, ভাবলেন রোজ। চলে যাওয়ার পর সুজান রোজের পাশে গিয়ে বলল, রোজ, মনে হচ্ছে তুমি অ্যালেক্সকে ভুল বুঝেছ। আমার মনে হয় তার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমার একটু সময় পাওয়া উচিত। আমি ক্ষমা চাই? রোজ জিজ্ঞেস করল। রোজ বাকরুদ্ধ ছিল, কিন্তু সে তখনও অ্যালেক্সকে ঘৃণা করত। কেন তার কাছে ক্ষমা চাই? একজন দরিদ্র মানুষ কিভাবে পছন্দ করতে পারে যে এত দামি খাবারের সামর্থ্য আছে? আমি মনে করি এটা অবশ্যই হবে কারণ সে কোনো হোটেলে কাজ করেছে কোথাও এবং অন্য কারো খাবারের অবশিষ্টাংশ ফিরিয়ে এনেছে। কি রোজ এমনটা বলবে সুজান আশা করেনি। সেই খাবারগুলো অক্ষত ছিল, কিভাবে তারা প্যাকেজ করা যেতে পারে? এছাড়া একটি হোটেলের কর্মচারীরা কিভাবে যেতে পারে? লুই এক্সআইআই এর $6,000 বোতল নিয়েই চলে যান, ভেবেছিল সুজান। হাসপাতালে তাদের খাবার শেষ করার পর দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। অ্যালেক্স একটি ছোট মিথ্যা বলেছেন এবং বলেছিলেন যে তিনি শহরের একটি উচ্চমানের হোটেলে কাজ করছেন। তার বশ দুঃখ অনুভব করলেন তার জন্য, তাই তিনি তাকে খাবার দিলেন। জো এবং অন্যরা তাকে আবার জিজ্ঞেস করল, কিন্তু অ্যালেক্স কিছু বলল না। এটা সম্পর্কে আরও, তাই তাদের ছেড়ে দেওয়া ছাড়া কোন উপায় ছিল না। বিকেলের ক্লাসের পর অ্যালেক্স বিল্ডিং থেকে ছাত্রদের স্রোত অনুসরণ করে। অ্যালেক্স, তার পেছনে থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এল, তুমি আমার লাইভ স্ট্রিম দেখেছ না, তাই না? অ্যালেক্স ঘুরে দাঁড়ালো। মেয়েটি ছিল মিনি জোন্স, যে লাইভ স্ট্রিম চালাচ্ছিল যে অ্যালেক্স এবং তার ডরমেটরা দিন আগে দেখছিল। আমি ইতিমধ্যে দুবার স্ট্রিম করেছি। আমি আপনাকে স্ট্রিমিং রুমে দেখিনি। তাড়াতাড়ি করুন এবং একটি নিবন্ধন করুন। অ্যাকাউন্ট। আমি কিভাবে আমার জনপ্রিয়তা বাড়াতে পারি তা দেখতে আমাকে সাহায্য করুন। মিন্নি হাঁপিয়ে উঠল এবং অ্যালেক্সের দিকে তাকালো। অসন্তোষ। মিনি, তাকে তোমার প্রতি মনোযোগ দিয়ে কী লাভ? তুমি তার প্রতি আগ্রহী হতে পারো না, তাই না? মিনির পাশের মেয়েটিকে জ্বালাতন করে। আমি শুধু চেয়েছিলাম যে সে আমাকে আরও জনপ্রিয় করে তুলুক। মিনি মাথাটা একটু নিচু করে ফিসফিস করে বলল, আমি তার প্রেমে পড়ব কেন? আমার সাথে মজা করা বন্ধ করুন। আপনার কাছে সে থাকুক বা না থাকুক এটা একই রকম। আমি যা শুনেছি, সে অবশ্যই আপনাকে সাহায্য করবে না। সে খুব কৃপণ। ক্যাথি, অ্যালেক্সের প্রাক্তন, পেছনে থেকে হেঁটে যাওয়ার সময় আকস্মিকভাবে বলেছিল। ক্যাথি ঠিকই বলেছে। অন্যদের সাহায্য না করে এমন ভক্ত রেখে লাভ কি? আরেকটা মেয়ে মিনির পাশে থেকে অ্যালেক্সের দিকে তাকিয়ে বলল। মেয়েরা একে অপরের সাথে আড্ডা দিত। গতবার আপনার লাইভ ব্লগে সেই টাইকুনটি খুব দুর্দান্ত ছিল। তিনি আমাকে $1,000-এরও বেশি দিয়েছেন, অন্যরা যা দিয়েছে তার উপরে। লোকটি সাধারণ টাইকুন ছিল না। ঠিক আছে, আমি এটা দেখেছি। গতকাল মিনি শীর্ষ 300-তে জায়গা করে নিয়েছে। একজন হোস্ট যে সবেমাত্র দুবার স্ট্রিমিং শুরু করেছে সে শীর্ষ 300-তে জায়গা করে নিতে পারে। মিনির ভবিষ্যৎ সীমাহীন। মিনি, আপনি যখন ভবিষ্যতে একজন বড় স্ট্রিমার হবেন, তখন আপনার ভালো বন্ধের ভুলে যাবেন না। মিনির পাশের মেয়েরা তার পক্ষে জয়ী হওয়ার চেষ্টা করছিল। মিনি তাৎক্ষণিকভাবে সমস্ত মেয়েদের চাটুকারের লক্ষ্য হয়ে ওঠে, তাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পাশে দাঁড়ানোয় ক্যাথি একটু অস্বস্তি বোধ করল। অতীতে তিনি অন্যান্য মেয়েদের মধ্যে প্রায় মিনির মতোই জনপ্রিয় ছিলেন, কিন্তু এখন তাকে উপেক্ষা করা হচ্ছে। ক্যাথির হৃদয় থরথর করে উঠল। এটা সম্পর্কে এত বিশেষ কি? এটা কি শুধু লাইভ স্ট্রিমে ফ্লার্টেশিয়ালি অভিনয় নয়, টাইকুনদের তাকে সাহায্য করার জন্য প্রলুব্ধ করা? যদি আমি একটি লাইভ স্ট্রিম করি, তাহলে কি সেই টাইকুন আপনাকে সাহায্য করার জন্য সেখানে থাকবে? সেই মুহূর্তে একটি কালো প্যাসাড ধীরে ধীরে ভবনের সামনে চলে গেল। গাড়ির জানালা খোলা ছিল, এবং যে ব্যক্তি চালাচ্ছিল সে বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে। পাশ দিয়ে যাওয়া অনেক ছাত্র তার দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকায়। গাড়ি থামল, এবং একটি সাধারণ পোশাক পরা ছেলে বেরিয়ে গেল। বিলি ওয়েল্ড। ছেলেটিকে দেখে অবাক হয়ে ব্যাখ্যা করলেন ক্যাথি। বিলি, আমি এখানে। এই বলে ক্যাথি হাত নেড়ে হাসিমুখে বিলির দিকে ছুটে গেল। বিলি ক্যাথির হাত ধরল। ক্যাথি উদ্যোগী হয়ে তার ঠোঁটে হালকা চুমু খেল। সবাই তাদের দিকে তাকালো। বিলি ক্যাথির জন্য গাড়ির দরজা খুলে দিল। তারপর আবার চালকের আসনে বসলেন এবং ধীরে ধীরে গাড়ি চালিয়ে যান।
ক্যাথি জানালার বাইরে তাকালো এবং অন্যান্য ছাত্রদের ঈর্ষান্বিত দৃষ্টিতে দেখল। তিনি মনে মনে অত্যন্ত তৃপ্তি অনুভব করলেন। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে গাড়ি চালানোর সামর্থ্য ছিল এমন কিছু লোকই ছিল। ক্যাথির মনে হলো সে অনেক মুখ বুঝেছে। আমার জন্য অ্যালেক্স দ্যাট পোপারকে ছেড়ে দেওয়া একটি ভালো পছন্দ ছিল। অ্যালেক্সের পক্ষে আমাকে এভাবে গাড়িতে তোলা কখনোই সম্ভব ছিল না, সে ভেবেছিল। এবং আজ তারা এমনকি অ্যালেক্সের সামনে চুম্বন করেছে। ক্যাথি অত্যন্ত সন্তুষ্ট বোধ করল। অ্যালেক্স, চোখ খুলুন এবং দেখুন আমি আপনাকে ছেড়ে যাওয়ার পরে আমার কেমন জীবন হবে। এটা 100 গুণ ভালো তোমার সাথে থাকার চেয়ে। সে অপ্রস্তুতভাবে নিজেকে ভাবল। CH16 টেবিল নম্বর 8। ডার্লিং, আমরা কোথায় যাচ্ছি? ক্যাথি জিজ্ঞেস করল। সে যতই বিলির দিকে তাকালো, সে ততই আকর্ষণীয় হয়ে উঠল। অপেক্ষা কর এবং দেখ। বিলি হাসল। স্টিয়ারিং হুইলে এক হাত রেখে অন্য হাত ওর উরুর ওপর রেখে আলতো করে ঘষতে লাগল। তিনি মেয়েদের কাছে জনপ্রিয় ছিলেন, তাই তার সাথে ডেটিং করা ক্যাথিকে শান্ত দেখায়। যদি সে তার উপর একটি পদক্ষেপ নেয়, সে কি তাকে বাধা দেবে? সে তার উরুতে তার হাতের দিকে তাকালো, কিন্তু সে কিছুই বলল না। অবশেষে তারা একটা রেস্টুরেন্টের সামনে এসে থামল। ওয়াও, চেজ লরেন্ট, মধু, আমরা এখানে খাচ্ছি। অবিশ্বাসে তার চোখ বড় হয়ে গেল। চেজ লরেন্ট নিউ ইয়র্কের অন্যতম শীর্ষস্থানীয় রেস্তোরাঁ ছিল। অবাক, চলো ভিতরে যাই, আমি একটা রিজার্ভেশন করেছি, সে একটা হাসি দিয়ে বলল। তিনি এখানে একটি টেবিলের জন্য অনেক টাকা দিয়েছিলেন, তার সামর্থ্যের চেয়ে অনেক বেশি। রেস্তোরাঁটি ছাত্রদের জন্য অনেক ব্যয়বহুল ছিল, কিন্তু ক্যাথিকে এত খুশি করার জন্য এটি মূল্যবান ছিল। সে তার হাত ধরে এবং তারা রেস্টুরেন্টে চলে গেল। তারা ভিতরে প্রবেশ করার সাথে সাথে একজন তরুণ ওয়েটার তাদের অভ্যর্থনা জানাতে এগিয়ে গেল। হ্যালো, চেজ লরেন্টে স্বাগতম। আপনার কি রিজার্ভেশন আছে? তিনি কথা বলতে বলতে লজ্জা পেয়েছিলেন এবং তারপর তাদের একটি বিব্রত হাসি দিয়েছিলেন। আমি দুঃখিত, এটি আমার প্রথম দিন, এবং আমি এখনো দড়ি শিখছি। এটা ঠিক আছে, বিলি বলল। ওয়াইল্ডের অধীনে আমার একটি সংরক্ষণ আছে। আহ, মিস্টার ওয়েল্ড, আপনি আর টেবিলে আছেন। অনুগ্রহ করে আমাকে অনুসরণ করুন, ওয়েটার তাদের টেবিলের দিকে নিয়ে যেতে বলল। চারপাশে তাকিয়ে, বিলি এবং ক্যাথি তাদের চারপাশের চেয়ে বেশি সন্তুষ্ট ছিল। ওহ, এটা সুন্দর, ক্যাথি বলল। এমন একটি আপমার্কেট রেস্তোরাঁ থেকে আপনি যা আশা করবেন। আমি এত সুন্দর কোথাও খাইনি। অনেক খোলা জায়গা, আরামদায়ক চেয়ার, ক্রিস্টাল ঝাড়বাতি, বিলাসবহুল টেবিলক্লথ এবং প্রতিটি টেবিলে মোমবাতি সহ রেস্টুরেন্টটি খুব রোমান্টিক ছিল। তারা বসার সময়, সঙ্গীতশিল্পীদের একটি ছোট দল তাদের টেবিলে এসে অ্যাকর্ডিয়ন এবং একটি বেহালা বাজাচ্ছিল, যখন অন্য কেউ গাইছিল। সবাই ঈর্ষান্বিত অভিব্যক্তির সাথে তাদের টেবিলটি দেখছিল এবং ক্যাথিকে রাজকন্যার মতো মনে হয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয়তমা। এটা চমৎকার, সে বলল। মনে পড়ে কিভাবে অ্যালেক্স তাকে সবচেয়ে সস্তা জায়গায় নিয়ে গিয়েছিল। ঈশ্বরকে ধন্যবাদ সে তাকে ছেড়ে দিয়েছে। সে তার ফোন বের করে নিজেই রেকর্ড করা শুরু করল। এসো, বাবু, আমার সাথে শটে উঠো। তারা নিজেদের ফিল্ম করেছে, নিশ্চিত করেছে যে সবাই তাদের পিছনে রেস্তোরাঁ দেখতে পাবে। মিলি পোস্ট করেছেন ভিডিওটি এবং তার বন্ধুদের ট্যাগ করে, বিশেষভাবে উল্লেখ করে তারা কোথায় ছিল। কয়েক মিনিটের মধ্যে, লোকেরা উত্তর দিতে শুরু করে। ক্যাথি, আপনি চেজ লরেন্টে খাচ্ছেন। এটা আশ্চর্যজনক, এক ব্যক্তি বলেন। অন্য কেউ বলল, আমি খুব ঈর্ষান্বিত। কেউ আমাকে সেখানে নিয়ে যায়নি। ওহ, তোমাকে নষ্ট করা হচ্ছে, তৃতীয় একজন বলল। মন্তব্যগুলি ক্যাথির হৃদয় গর্বে ফুলে উঠেছে এবং নিশ্চিত করেছে যে সে পরিত্রাণ পাওয়ার জন্য সঠিক ছিল। অ্যালেক্সের, যদি সে তার সাথে থাকত, তাহলে সে কখনোই চেজ লরেন্টে খেতে পারত না। অ্যালেক্স যখন ক্যাথি এবং বিলির চুম্বনের ভিডিও দেখেন, তখন তিনি কিছুটা বিরক্ত বোধ করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, তিনি দুঃখিত বোধ করেছিলেন। ক্যাথির জন্য, কারণ সে জানত না সে কিসের মধ্যে যাচ্ছে। তিনি জানতেন যে বিলি কেমন ব্যক্তি, এবং তবুও তিনি তার সাথে থাকতে বেছে নিয়েছিলেন। কি বোকা সিদ্ধান্ত। বিলি একটি ভক্সওয়াগেন পাসাট চালান, যখন অ্যালেক্সের একটি ফেরারি ছিল। আপনি এখনও তার কথা ভাবছেন, তাই না? তার পাশ থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে এলো। চমকে উঠে মাথা ঘুরিয়ে এমাকে দেখল। সে তার আগমন লক্ষ্যও করেনি। না, সে চিন্তা করার যোগ্য নয়। তিনি মৃদু হাসলেন। ভালো, সে তোমার মনোযোগের যোগ্য নয়। মিলি এমার মতো একজন হেরে যাওয়ার জন্য সে তোমার মতো একজন ভালো লোককে ছেড়ে দিয়েছে, মাথা নেড়ে বলল। সে অ্যালেক্সের দিকে তাকালো,
তার চোখ চকচক করছে। চলো খেতে যাই, আমি তোমার চিকিৎসা করব। আপনি যেখানে চান আমরা যেতে পারি। ওহ, তার কথা তাকে মনে করিয়ে দিল যে সে তাকে খাবার কেনার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে ইদানিং ব্যস্ত ছিল এবং তার সময় ছিল না। না, আমি এইবার তোমার চিকিৎসা করব, সে বলল। কেন আমরা চেজ লরেন্টে যাব না? অ্যালেক্স, আমি জানি তোমার মন খারাপ হয়ে গেছে, তাই আমি বুঝতে পারি উপস্থিতি বজায় রাখতে চাই, কিন্তু এটার প্রয়োজন নেই, সে তার দিকে হেসে বলল। তিনি জানতেন চেজ লরেন্ট এমন একটি জায়গা নয় যা ছাত্রদের সামর্থ্য ছিল। শুধু আমার বিশ্বাস, অ্যালেক্স ব্যাখ্যা করতে বিরক্ত হতে পারে না। তারা ক্যাম্পাস ছেড়ে চেজ লরেন্টে নিয়ে যাওয়ার জন্য একটি ট্যাক্সিকে স্বাগত জানায়। তারা পৌঁছে, অ্যালেক্স তার হাত ধরে, এবং তারা রেস্টুরেন্টের দরজা পর্যন্ত পায়ে হেঁটে গেল। এমা আতঙ্কিত, সে তাকে থামাতে তার হাত ধরে টান দিল। অ্যালেক্স, খেলা বন্ধ কর, সে বলল। আমরা এখানকার নই। তিনি হেসে বললেন, চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করছি, মনে আছে। ঠিক হয়ে যাবে, কথা দিচ্ছি। এরপর তিনি তাকে রেস্টুরেন্টে নিয়ে যান। যখন তারা ভিতরে প্রবেশ করল, সে সোনালি সাজসজ্জা দেখে একটু অস্বস্তি বোধ করল। তার পা রাবারের মতো অনুভূত হয়েছিল এবং সে ঘাবড়ে গিয়ে তার ঠোঁট চিবিয়েছিল। আমাকে বাথরুম ব্যবহার করতে হবে, সে বলল। ঠিক আছে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব, সে জবাব দিল। এমা মহিলাদের বাথরুমে গিয়েছিলেন যখন অ্যালেক্স তার হাত ধুতে গিয়েছিল। তিনি যখন ফিরে আসেন, তখন তিনি দেখতে পান ক্যাথি এবং বিলি এগিয়ে আসছেন। ক্যাথি তার স্কার্টের একটি চিহ্ন মুছে ফেলছিল যখন সে পরিষ্কার করার জন্য বাথরুমে গিয়েছিল। আপনি এখানে কি করছেন? সে অ্যালেক্সের সাথে দেখা করবে বলে আশা করেনি। ক্যাথি, অ্যালেক্স তার দিকে তাকিয়ে রইল। আপনি কি ক্যাথির সাথে কথা বলার সাহস করেছিলেন? মিলি জিজ্ঞেস করল, এক পা এগিয়ে। রাগের ঠোঁট টানটান হয়ে গেল। এই সময়, তিনি নিশ্চিত করবেন যে অ্যালেক্স তার কথা শুনেছে। আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি, এমনকি তার নামও বলবেন না। এমনকি তার কথা ভাববেন না। অ্যালেক্স তাকে উপেক্ষা করে তাদের কাছ থেকে দূরে সরে গেল। ক্যাথি তার চোখ ঘোরালো এবং অ্যালেক্স তার পাশ দিয়ে এগিয়ে যাওয়ার সাথে সাথে সে তার পা আটকে দিল এবং তাকে ধাক্কা দিল, যার ফলে সে দেয়ালে হোঁচট খেয়ে গেল। তারপর সে তার দিকে তাকিয়ে হাসল। তুমি? সে সোজা হয়ে তার দিকে তাকালো। সে হাসল। ঠিক আছে, আপনি এটা প্রাপ্য। অ্যালেক্স তাদের সাথে যুদ্ধ করতে চায়নি। আমি কোন ঝামেলা চাই না, সে ভাবল। কেন তারা শুধু যেতে পারে না? আমি চলে যাই। যখন সে তাদের চারপাশে ঘোরাঘুরি করার চেষ্টা করল, তখন ক্যাথি বিলিকে তার কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে মাথা কাত করল। অ্যালেক্সের দিকে। মিলি বুঝতে পেরে তার পথ আটকাতে চলে গেল। তুমি চলে যেতে চাও? মিলি হাসতে হাসতে জিজ্ঞেস করল। এত তাড়াতাড়ি না। আমাকে, স্যার, ডাকুন, আমি আপনাকে যেতে দিতে পারি। ক্যাথি অ্যালেক্সের দিকে ঠাট্টা করে বলল, আপনি নিশ্চয়ই ঢুকে পড়েছেন। আপনার মতো পরাজিতরা এখানে নেই। আপনি যদি এখনই না যান, আমি নিরাপত্তাকে কল করব, এবং তারা আপনাকে বের করে দেবে। তিনি দেখতে চেয়েছিলেন যে অ্যালেক্সকে বিলিকে স্যার বলে ডাকতে হবে। সে অ্যালেক্সকে ধমকানো উপভোগ করেছে। এটা এত মজা ছিল। অ্যালেক্স রেগে গেল। তারা ইতিমধ্যে জিতেছে, তিনি ভেবেছিলেন। এবং তারা এখনো আমাকে একা ছাড়বে না। এমা ক্যাথির কথা শুনে ঠিক সময়ে বাথরুম থেকে বেরিয়ে গেল। ক্যাথি, থামো। আমরা তোমার সাথে কি করেছি? সে জিজ্ঞেস করেছিল। আমাদের উপর সিকিউরিটি বলার কি অধিকার আছে? সে ক্যাথির দিকে তাকালো। ওহ, তাহলে তুমিও এখানে। ক্যাথি হাসল। কি একজোড়া পরাজিত। তিনি তাদের উপরে এবং নিচে উভয় দিকে তাকালেন। কেন আমি তোমাকে সরিয়ে দেব না? আপনি এখানে খাওয়ার কোন উপায় নেই। এটি একটি কেএফসি নয়, আপনি জানেন। আপনি চাইলেই এখানে ঢুকতে পারবেন না। এমা ক্যাথির আগ্রাসনে এতটাই স্তব্ধ হয়েছিলেন যে তিনি শব্দের জন্য হারিয়ে গিয়েছিলেন। কিন্তু সেও সচেতন ছিল। ক্যাথি যা বলেছিল তার কিছু সত্য ছিল। অ্যালেক্স নিশ্চয়ই এখানে খাওয়া নিয়ে মজা করছে। এখন, এমা শুধু চলে যেতে চেয়েছিল। তিনি ক্যাথি এবং বিলির সাথে দৌড়াবেন বলে আশা করেননি এবং তিনি পারেননি। তাদের মনোভাব আরও কোন গ্রহণ কি করতে হবে তার কোন ধারণা ছিল না, এবং তারা যত তাড়াতাড়ি চলে যায় তাহলে সবচেয়ে ভালো। সম্ভব। চলো যাই। এমা অ্যালেক্সের হাত ধরে চলে গেল। এবং এখন আপনি শুধু দূরে ছিচকে আশা করছেন? মিলি জিজ্ঞেস করল। সে এবং ক্যাথি বের হওয়ার পথ বন্ধ করে দিল এবং ক্যাথি চিৎকার করতে লাগল। সবাই, এখানে দেখুন, এই লোকেরা টয়লেট ব্যবহার করতে এসেছে এবং তারা এমনকি গ্রাহকও নয়। ম্যানেজার কোথায়? ম্যানেজার কোথায়?
তার চিৎকার রেস্তোরাঁর সমস্ত গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে। আরে এই দম্পতির দিকে তাকান, তিনি চালিয়ে গেলেন। তারা চেজ লরেন্টে ঢুকেছিল শুধু খাবারের জন্য, কোনো টাকা খরচ না করেই উচ্চমানের টয়লেট ব্যবহার করার জন্য। আপনি কি মনে করেন এটার অনুমতি দেওয়া উচিত? বেশ কয়েকজন গ্রাহক তাকে উল্লাস করতে শুরু করেন। এই রেস্তোরাঁর রিফরাফের বাইরে থাকা দরকার। তারা কিভাবে ঠিক ভিতরে হাঁটতে পারে এবং টয়লেট ব্যবহার করতে পারে? সে জিজ্ঞেস করেছিল। এখানে প্রচুর পাবলিক টয়লেট আছে, কেন তারা সেখানে যেতে পারে না? তারা কি শুধু বিনামূল্যে একটি অভিনব টয়লেট ব্যবহার করতে চায়? তাদের কি লজ্জা নেই? সে মাথা নাড়ল। হয়তো এটা তার চেয়েও খারাপ। হয়তো তারা আশা করছে কেউ খেয়াল করবে না এবং তারা ঘুমানোর জন্য একটি কোণ খুঁজে পাবে। ম্যানেজার অবশেষে এসেছিলেন এবং ক্যাথি অ্যালেক্স এবং এমার দিকে ইশারা করে তার সাথে দেখা করতে গিয়েছিল। তার সুর তীক্ষ্ণ। তিনি জিজ্ঞাসা করলেন, এ বিষয়ে আপনি কি করতে যাচ্ছেন? যদি কেউ এসে টয়লেট ব্যবহার করতে পারে, তাহলে আপনার হোটেল একটি ভয়ঙ্কর খ্যাতি পাবে। এক মুহূর্ত অপেক্ষা করুন, ম্যানেজার জবাব দিল, ক্ষমাপ্রার্থী হেসে। সে অ্যালেক্সের দিকে ফিরে গেল। সুবিধাগুলি শুধুমাত্র গ্রাহকদের জন্য। আমি দুঃখিত, কিন্তু আপনাকে চলে যেতে হবে। অ্যালেক্স, চলো যাই, এমা চুপচাপ বলল। সবাই তাকিয়েছিল এবং সে বিব্রত বোধ করছিল। কিন্তু অ্যালেক্স তার হাত ধরে তাকে চলে যেতে বাধা দিল। না, আমরা থাকছি, তিনি বলেন। ম্যানেজার তোমাকে যেতে বলেছে, তবুও তুমি এখানেই আছো। ক্যাথি বলল, তার কণ্ঠস্বর আবার জোরে হচ্ছে। তুমি সম্পূর্ণ নির্লজ্জ, তাই না? আপনি এখনো আমাদের চারপাশে ঝুলতে দৃঢ়প্রতিজ্ঞ, যদিও আমরা আপনার চেয়ে অনেক ভালো। বিরক্তিকর। আপনি কি ইচ্ছাকৃতভাবে আমাদের খাবার নষ্ট করার চেষ্টা করছেন? এবং আপনি কি চেজ লরেন্টের খ্যাতি নষ্ট করার বিষয়ে চিন্তা করেন না? ম্যানেজারও বিশ্বাস করেছিলেন যে অ্যালেক্স ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছে। সে অমত করেছিল, স্যার, এখনই চলে যান, নইলে আমাকে সিকিউরিটি ডাকতে হবে। ক্যাথি আনন্দিত হয়েছিল। তিনি অ্যালেক্সকে নিরাপত্তার দ্বারা টেনে নিয়ে যাওয়া দেখার অপেক্ষায় ছিলেন। প্রহরী। অ্যালেক্স ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আমার রিজার্ভেশন আছে। আপনি এখানে একটি টেবিল বুক করেছেন। ক্যাথি চমকে উঠল এবং তারপর জোরে হেসে উঠল। কি কৌতুক! সে চিন্তা, যদি অ্যালেক্সের মতো একজন দরিদ্র লোকও চেজ লরেন্টে খেতে পারে, তবে এটি জায়গাটির মূল্য কমিয়ে দেবে। এবং এটি আর নিউ ইয়র্কের অন্যতম একচেটিয়া রেস্তোরাঁ হবে না। ওহ অ্যালেক্স, তুমি বোকা, সে ভেবেছিল। তুমি শুধু আমার দিকে ফিরে আসার জন্যই বলছো, তাই না? কিন্তু আপনি আরও খারাপভাবে ব্যর্থ হবেন, এবং এটি দেখতে অনেক মজাদার হবে। ম্যানেজার যখন তাকে চ্যালেঞ্জ করেছিল তখন সে তার মুখে বিব্রতকর ভাব দেখার জন্য অপেক্ষা করতে পারেনি। সবাই দেখল, কি হলো দেখার অপেক্ষায়। অ্যালেক্সের জামাকাপড় পরামর্শ দেয়নি যে সে পারে। চেজ লরেন্টে একটি রিজার্ভেশন সামর্থ্য। স্যার, প্লিজ একটা দৃশ্য তৈরি করবেন না। যদি আপনি যেতে অস্বীকার করেন, তাহলে আমি দুঃখিত, কিন্তু আমি আপনাকে সরিয়ে দেব। ম্যানেজার একটি ওয়াকি টকি তুললেন, স্পষ্টতই সিকিউরিটি ডেকে আনতে চলেছেন। এমা চিন্তিত ছিল। তিনি উন্মত্তভাবে এর থেকে বেরিয়ে আসার উপায় ভাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কেবল একজন দরিদ্র ছিলেন, ছাত্র, এবং সে কিছুই করতে পারেনি। আমি টেবিল 8টি রিজার্ভ করেছি, অ্যালেক্স শান্তভাবে বলল। আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, তাহলে চেক করুন। এর সাথে অ্যালেক্স তার ফোন বের করে ম্যানেজারকে টেক্সট দেখালো যা তার রিজার্ভেশন নিশ্চিত করেছে। আপনি টেবিল 8 বুক করেছেন? ক্যাথি জিজ্ঞেস করল। কি কাকতালীয়! আমরা টেবিল 8 বুকও করেছি। তাই না? এটা আকর্ষণীয়। সে হেসে উঠল। অ্যালেক্স এখানে আসার আগে অবশ্যই রেস্তোরাঁ থেকে একটি বার্তা জাল করেছে, সে ভেবেছিল। কল্পনা করুন, একটি রিজার্ভেশন আছে ভান এবং আমার মতো একই টেবিল নম্বর বাছাই পরিচালনা। ম্যানেজার অ্যালেক্সের ফোন নিয়েই চেক করলেন। ফোনটা ফেরত দিতেই সে হাসল। এখন তার সুর শ্রদ্ধার সাথে তিনি বলেছিলেন, আমি ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত, স্যার। এটা আমাদের ভুল ছিল। আমি আপনাকে নিয়ে যাব। তোমার CH-17 জাল লটারি জয়। ক্যাথি হতবাক হয়ে গেল। না, আপনি নিশ্চয়ই ভুল বুঝেছেন। টেক্সট মেসেজটি অবশ্যই ফেক। বিলি তার সেল ফোন বের করে ম্যানেজারকে তার রিজার্ভেশনের নিশ্চয়তা দেখালো। আমরা টেবিল 8 বুক করেছি। ম্যানেজার বিলির টেক্সট মেসেজ চেক করলেন এবং ভদ্রভাবে হাসলেন। হ্যাঁ, আপনি টেবিল 8টি রিজার্ভ করেছেন। তবে আপনার টেবিলটি সাধারণ বিভাগে এবং মিস্টার অ্যাম্ব্রোসের টেবিলটি ভিআইপি বিভাগে। কি? ক্যাথি চিৎকার করে উঠল। উনি ভিআইপি সেকশনে আছেন। সে অবাক হয়ে ম্যানেজারের দিকে তাকালো।
অ্যালেক্স একজন পরাজিত ছিল এবং এমনকি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাওয়ার টাকাও ছিল না। তাহলে কিভাবে তিনি চেজ লরেন্টে এমন একটি ভালো টেবিল সামর্থ্য করতে পারেন? তিনি সহজভাবে এটা বিশ্বাস করতে পারে না। তার ভুলের জন্য ম্যানেজার ব্যক্তিগতভাবে অ্যালেক্স এবং এমাকে তাদের টেবিলে দেখালেন। তিনি যখন টেবিল 8-এ পৌঁছালেন, ম্যানেজার ভ্রুকুটি করলেন। টেবিল সংরক্ষিত ছিল, কিন্তু এটি প্রস্তুত ছিল না। নোংরা থালা বাসন এখনও সেখানে বসে আছে, অস্পর্শিত, এবং সেখানে কোনো পরিষ্কার কাটলারি ছিল না। ম্যানেজার বললেন, একটু অপেক্ষা করুন। কাছের একজন ওয়েটারকে ডাকলেন। এখানে কি হচ্ছে? আমাদের অতিথিরা এসেছেন, এবং এই টেবিলটি এখনও পরিষ্কার করা হয়নি। এই টেবিলের অতিথিরা এখানে কিছুক্ষণের জন্য আছে, ওয়েটার ভ্রুকুটি করে বলল। আমি বিশ্বাস করি তারা বাথরুমে গেছে। কি? ম্যানেজার রাগান্বিত হয়েছিলেন কারণ তিনি অ্যালেক্স এবং এমাকে নির্দেশ করার জন্য একটি হাত ধরেছিলেন। এরা এই টেবিলের অতিথি, এবং তারা মাত্র এসেছে। তাহলে আপনি কাকে পরিবেশন করছেন? উহু, ওয়েটার লজ্জায় ভেঙে পড়ল। আমি দুঃখিত, স্যার। আমি গিয়ে দেখি কি হচ্ছে। এরপর সে পালিয়ে যায়। আরে, তোমরা দুজন আমাদের টেবিলে বসে আছো কেন? মিলির চারপাশে হাত রেখে হেঁটে যাওয়ার সময় ক্যাথি জিজ্ঞেস করল। আপনি এই টেবিলে খাচ্ছেন? ম্যানেজার বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কেন? কি হয়েছে? ক্যাথি অবাক হয়ে জিজ্ঞেস করল। ওয়েটার ফিরে এলো একজন ছোট সহকর্মীকে নিয়ে। স্যার, তিনি এই টেবিলে ভুল গ্রাহককে বসিয়েছিলেন। তরুণ ওয়েটার মাথা নিচু করে বলল, আমি দুঃখিত, স্যার। এটি আমার প্রথম শিফট, তাই আমি এখনও বসার পরিকল্পনার সাথে পরিচিত নই। এই টেবিলের গ্রাহকের টেবিল 8-এর জন্য একটি রিজার্ভেশন ছিল, এবং একটি ঘটনাক্রমে তাকে নিয়মিত বিভাগে না নিয়ে একটি ভিআইপি টেবিলে নিয়ে এসেছি। ম্যানেজার বিলি এবং ক্যাথির দিকে তাকালো। আমি অসুবিধার জন্য দুঃখিত। আপনি সরাতে কিছু মনে করবেন না। একটি নিয়মিত টেবিলে আমাদের ভিআইপি অতিথিরা ইতিমধ্যে কিছুক্ষণ অপেক্ষা করছেন। ধাক্কায় মুখ খুলে গেল ক্যাথির। তিনি আশা করেন যে আমি অ্যালেক্সের জন্য সরে যাব, সে ভেবেছিল। না, না, এটা অগ্রহণযোগ্য। কোনোভাবেই না। তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করলেন, তার বাহু অতিক্রম করলেন। ওহ, ম্যানেজার তার দ্বিধা নিয়ে লড়াই করলেন। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে আপনি এখনও খেতে চান? এখানে? অবশ্যই, আমরা এখানে খেতে চাই। সে তিরস্কার করে বলল, আমরা অন্য কোথাও যেতে রাজি নই। সে একগুঁয়ে তার দিকে তাকালো। ম্যানেজার নিজেই দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, কিন্তু আমি আগেই বলেছি, একটি ভিআইপি টেবিলের দাম অনেক, সাধারণের চেয়ে বেশি। তাই হোক, আমরা ইতিমধ্যেই এখানে আছি, তাই স্পষ্টতই আমরা খরচ নিয়েই চিন্তিত নই। সে ব্যঙ্গ করে বলল, আপাতদৃষ্টিতে উদ্বিগ্ন। তিনি কেবল অ্যালেক্সকে লাইমলাইট চুরি করার অনুমতি দিতে পারেননি। তোমাকে শুধু এসে বড় লোকের অভিনয় করতে হবে। তুমি না, অ্যালেক্স। সে ভেবেছিল আর আমি তোমার জায়গা নিলাম। তুমি এখন তেমন গুরুত্বপূর্ণ নও, তাই না? আমি আজ খুশি। একটু নার্ভাস বোধ করে বিলি জিজ্ঞেস করল। ক্যাথি পাত্তা না দিতে পারে, কিন্তু সে ছিল না। একজনের জন্য অর্থ প্রদান করে। সে ছিল। আপনি ইতিমধ্যে যে খাবারটি অর্ডার করেছেন তার দাম প্রায় $1000। তারপরে $200 আছে। রিজার্ভেশন, ভিআইপি রুমের জন্য $300, সঙ্গীত শিল্পীদের জন্য $400, বিশেষের জন্য $190। থালাবাসন। মিলি হতভম্ব হয়ে গেল। মোট ছিল $2000-এর বেশি। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করে, এবং তার মুখ লজ্জায় জ্বলে ওঠে। আমি এটা বহন করতে পারি না, সে ভেবেছিল। আমি কি করতে পারি? ক্যাথি, চল নিয়মিত বিভাগে গিয়ে বসি, সে তার কাছে বিড়বিড় করে বলল। না, সোনা, আমি এই টেবিলটি পছন্দ করি, এবং আমি এখানে থাকতে চাই। সে সামনে পিছপা হতে যাচ্ছিল না। তুমি থাকতে চাও? ঠিক আছে, তাহলে তুমি একা থাকতে পারবে কারণ আমি যাচ্ছি। বিলি রেগে গেল। তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, এবং যদি সে এখানে থাকে তবে সে অপমানিত হবে। সেই সাথে সে বেরিয়ে গেল, এবং ক্যাথি তার নিজের উপর ছিল। তাকে চলে যেতে দেখে তার মুখ খুলে গেল। সে চারপাশে তাকালো এবং বুঝতে পারল সে রেস্টুরেন্টের মাঝখানে দাঁড়িয়ে আছে, এবং তার কাছে খুব বেশি টাকা নেই। সবাই তার দিকে তাকিয়েছিল, এবং সে এতটা বিব্রত হয়নি। তিনি অ্যালেক্সের দিকে তাকালেন এবং তারপরে বিলির পিছনে তাড়াহুড়ো করলেন। ম্যানেজার ওয়েটারকে টেবিলটি পরিষ্কার করে দিয়েছিলেন এবং তারপরে তিনি অ্যালেক্স এবং এমাকে তাদের আসন নিতে বলেছিলেন। বিভিন্ন সূক্ষ্ম খাবার টেবিলে আনা হয়েছিল এবং সঙ্গীত শিল্পীরা তাদের জন্য পারফর্ম করতে ফিরে আসেন। একজন ওয়েটার পাশে দাঁড়িয়েছিল, তাদের যা দরকার তা আনতে প্রস্তুত।
ক্যাথি এবং বিলি রেস্টুরেন্টে থাকার সিদ্ধান্ত নিয়েছে। যদিও জিনিসগুলি বিশ্রী হয়ে গিয়েছিল, তারা চেজ লরেন্টে খাওয়ার সুযোগ নষ্ট করতে চায়নি। তারা রেস্তোরাঁর নিয়মিত বিভাগে আর টেবিলে বসেন, এবং তাদের নতুন টেবিল থেকে তারা ভিআইপি বিভাগে অ্যালেক্স এবং এমাকে দেখতে পাবে। অ্যালেক্সের টেবিল কতটা উন্নত তা দেখে ক্যাথি বিষণ্ণ হয়ে গেল। তিনি যে হেরে গিয়েছিলেন তিনি রেস্তোরাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বসে দামি খাবার খাচ্ছেন এবং তার প্রতি মুগ্ধ হয়েছেন। ঈর্ষা তার দিকে কুকড়েছিল এবং সে সবেমাত্র তার খাবারের স্বাদ পায়নি। সে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতেও যেতে পারে। সেও খুব বিভ্রান্ত ছিল। ভিআইপি সেকশনে খেতে অন্তত $2000 খরচ হবে। এমনকি বিলিও তা বহন করতে পারেনি। তাহলে অ্যালেক্স এত শান্ত কেন? তার কি আতঙ্কিত হওয়া উচিত নয়? এত টাকা সে পৃথিবীতে কোথায় পেত? সে অ্যালেক্সের দিকে তাকালো, তার মন ঘুরছে যখন সে তার মুখে খাবার ঢুকতে থাকল। সব পরে এই চেজ লরেন্ট ছিলেন, তাই তিনি এটির সবচেয়ে বেশি ব্যবহার করতে চলেছেন। ভিআইপি বিভাগে এমা যেমন বিভ্রান্ত ছিল, সে টেবিলে বসে ভাবছিল কি হচ্ছে। অ্যালেক্স, আপনি এই টেবিলটি কিভাবে পেলেন? এবং আপনার কাছে কি এর জন্য অর্থ প্রদান করার মতো যথেষ্ট টাকা আছে? সে সন্দেহের সাথে জিজ্ঞাসা করল। চিন্তা করবেন না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে বিব্রত করব না, তিনি একটি মৃদু হাসি দিয়ে বললেন। টাকা পেলেন কোথায়? তিনি আবার জিজ্ঞাসা। সে কিছুক্ষণ ভাবল। আমি লটারি জিতেছি। আমার মনে হয় আমি ভাগ্যবান হয়েছি। আমি একগুচ্ছ টিকিট কিনেছি এবং আমি $1,50,000 জিতেছি। সত্য প্রকাশ করা অনেক বেশি সমস্যার সৃষ্টি করবে এবং সে তাদের বন্ধুত্বকে ঝুঁকিতে ফেলতে পারে না। ব্যাখ্যা করে তিনি কে ছিলেন। সে তার দিকে ভ্রুকুটি করল। আপনি এভাবে আপনার টাকা নষ্ট করতে পারবেন না। আপনি মাত্র $2000 খরচ করেছেন। এই খাবার, আপনি যদি এটি চালিয়ে যান তবে আপনি আপনার সমস্ত অর্থ কিছুক্ষণের মধ্যেই ব্যয় করবেন। এটা ঠিক আছে, এটা শুধু টাকা। সে পাত্তা দেয়নি বলে মনে হয়। তুমি একজন ভালো বন্ধু, এবং আমি আমার যত্ন নিই। বন্ধুরা, আমি আপনাকে চেজ লরেন্টে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং আমরা এখানে আছি। এমা তার কথায় আপ্লুত হল। সে ভেবেছিল সে বরং সুন্দর। যখন তারা তাদের খাবার শেষ করে, অ্যালেক্স বিল পরিশোধ করে এবং তারা চলে যায়। ক্যাথি এবং বিলি আগেই চলে গেছে। বিলি একটি রুম এবং খরচ করার আগে ক্যাথিকে চেজ লরেন্টের কাছে ডিনারের জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। তার সাথে কিছু সময়, কিন্তু রেস্তোরাঁয় নিজেকে বোকা বানানোর পর সে আর নেই তার সাথে আড্ডা দেওয়ার মেজাজ। পরিবর্তে তিনি তাকে মহিলা ছাত্রাবাসের প্রবেশদ্বারে রেখে যান এবং চলে যান। একা বন্ধ, অ্যালেক্স তার ডর্ম রুমে ফিরে গেল এবং তার বিছানায় শুয়ে পড়ল। যখন তিনি চেজ লরেন্টে এমার সাথে ছিলেন, সে লক্ষ্য করেছে ক্যাথি তাকে অদ্ভুত অভিব্যক্তিতে দেখছে। আধো হাসিতে মুখের কোণটা কেঁপে উঠল। যখন তারা একসাথে ছিল তখন সে ক্যাথিকে সবকিছু দিতে ইচ্ছুক ছিল, কিন্তু এখন সে হতবাক। বুঝতে পারে যে সে খুশি ছিল যে সে নিজেকে বোকা বানিয়েছে। সে চিন্তা করার যোগ্য ছিল না। এটি কেবল শুরু, তিনি ভেবেছিলেন। এখন থেকে আপনি করতে পারেন। তুমি যা চাও, ক্যাথি। আমি আর পাত্তা দিই না। ইতিমধ্যে ক্যাথি ডর্মে ফিরে এসেছিল। সে তখনও তার মস্তিষ্কে র্যাগ করছিল, সব বোঝার চেষ্টা করছিল। অ্যালেক্স কি সত্যিই ধনী? সে বিস্মিত। সে তার গর্ব গ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে এবং এমাকে জিজ্ঞাসা করবে। ডরমিটরির দরজা খুলে দিল এবং এমার ডিনারে চেজ লরেন্টে যাওয়ার বিষয়ে একটি উত্তপ্ত কথোপকথনের মাঝখানে চলে গেল। সবাইকে ঈর্ষান্বিত মনে হলো। আরে, ক্যাথি, একজন মেয়ে বলল। আমি আপনার অনলাইন পোস্টগুলি দেখেছি। আপনি চেজ লরেন্টে গিয়েছিলেন, তাই না? আপনি কি সেখানে এমাকে দেখেছেন? ক্যাথি কিছুটা বিশ্রী বোধ করল। তিনি চেজ লরেন্টে গিয়ে এমাকে দেখেছিলেন। তিনি ঘটনাক্রমে তার জায়গা নিয়েছিলেন এবং তাকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। অপমানিত না হয়ে কিভাবে সে ব্যাখ্যা করতে পারে? সে প্রশ্ন এড়িয়ে এমার দিকে তাকালো। এমা, তুমি কি 1 মিনিটের জন্য বাইরে আসতে পারো? আমার তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে। যদিও এমা ক্যাথির সাথে কথা বলতে চাননি, তবুও তিনি তাকে ডর্মের বাইরে অনুসরণ করেছিলেন। এমা, চেজ লরেন্টে ডিনার করা কি অ্যালেক্সের ধারণা ছিল? ক্যাথি সঠিক পয়েন্টে পৌঁছেছে। হ্যাঁ, কেন? ব্যাপারটা কি? এমা কাঁধ ঝাঁকালো। ক্যাথি হতবাক হয়ে গেল। সে টাকা কোথায় পেল? সে জানত অ্যালেক্স দরিদ্র। এত টাকা খরচ করার কোনো উপায় ছিল না তার। কেন পাত্তা দিস? এমা চোখ সরু করে ফেলল। ক্যাথি জিজ্ঞাসা করার কারণ ছিল। এমা, এত সংবেদনশীল হবেন না। আমি অ্যালেক্সের প্রাক্তন বান্ধবী।
আমাকে কি এখনো তার যত্ন নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না? একটুও না। ক্যাথি জোর করে একটা হাসি দিল এবং এমার সাথে এমনভাবে চ্যাট করতে লাগলো যেন তারা এখনো ভালো অবস্থায় আছে। এবং এটি কাজ করছিল। তারা কিছুক্ষণ কথা বলার পরে এমা আবার ক্যাথিকে উষ্ণ করতে শুরু করে। এমা, অ্যালেক্স টাকা কোথায় পেল? ক্যাথি আবার জিজ্ঞেস করল যখন সে অনুভব করল সময়টা সঠিক। এমা কয়েক সেকেন্ডের জন্য ইতস্তত করলেন এবং তারপর বললেন, ওহ, সে লটারি জিতেছে। সে $1,50,000 পেয়েছে। সে $1,50,000 জিতেছে। ক্যাথির চোয়াল পড়ে গেল। সে কখনোই আশা করেনি যে অ্যালেক্স এত ভাগ্যবান হবে। ক্যাথি, তুমি কি ভাবছ? এমা জিজ্ঞেস করল। অ্যালেক্স দরিদ্র, এবং এই অর্থ তার উপর আর্থিক চাপ উপশম করতে সাহায্য করবে। এমনকি তার টাকা চুরি করার কথা ভাববেন না। ওহ, চুপ, এমা। বোকা হবেন না। অবশ্যই, আমি তার টাকা চুরি করব না। ক্যাথি হাসল। আমি ওকে সরাসরি আমার কাছে দিতে দেব। CH-18 ক্যাথির স্কিম। পরের বিকেলে কোন ক্লাস ছিল না, তাই অ্যালেক্স পরিবর্তে পড়তে লাইব্রেরি গিয়েছিল। সিঁড়ি বেয়ে লাইব্রেরি যাওয়ার সময় সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। অ্যালেক্স। তিনি সেই কণ্ঠস্বর ভালোই জানতেন। ঘুরে দাঁড়াতেই সে দেখতে পেল ক্যাথি সিঁড়ির পাদদেশে দাঁড়িয়ে আছে। তিনি সাদা পোশাক পরেছিলেন যা তিনি গত বছর তার জন্য কিনেছিলেন। তার অভিব্যক্তি দেখে ক্যাথি বিজয়ী অনুভব করল। এটি ঠিক যেমনটি সে আশা করেছিল ঠিক সেভাবেই চলছিল। সে তার কাছে হেঁটে গেল এবং তাকে একটি মিষ্টি হাসি দিল। আমাকে কি এই পোশাকে সুন্দর লাগছে? তিনি কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেলেন, তারপর তিনি উত্তর দিলেন, তুমি কি চাও? সে তার টোন পছন্দ করে না। কি? সে জিজ্ঞেস করেছিল। আমরা একসাথে ভালো ছিলাম, তাই না? তাহলে এখন এত ঠান্ডা কেন? তিনি তার চোখের দিকে তাকালেন, নিজেকে দুঃখিত দেখাচ্ছিলেন, যখন সে তার জ্যাকেটের দিকে টান দিতে এগিয়ে গেল। এটি অতীতে সবসময় তার উপর কাজ করেছিল। যখনই সে তার দিকে এভাবে তাকাত, সে তাকে যা চাইতো তাই দিত। কিন্তু এই উপলক্ষে তিনি তার দিকে উদাসীন দৃষ্টিতে তাকিয়ে কেবল তাকে ঝেড়ে ফেলেছিলেন। আর কিছু না থাকলে আমি যাব। এই বলে সে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ঘটনাস্থলেই নিথর হয়ে দাঁড়িয়ে রইল ক্যাথি। তিনি সর্বদা তার সাথে মূল্যবান কিছুর মতো আচরণ করেছিলেন এবং এখন তিনি মোটেও যত্নশীল বলে মনে হচ্ছে না। তার মধ্যে পার্থক্য ছিল মর্মান্তিক। রাগ তার প্লাবিত। অভিশাপ, অ্যালেক্স, সে ভেবেছিল, আমি এক সেকেন্ডের জন্যও বিশ্বাস করি না যে আপনি এত তাড়াতাড়ি আমার প্রেমে পড়ে গেছেন। আরে, সে তীব্রভাবে চিৎকার করে, তার চারপাশের সকলের দৃষ্টি আকর্ষণ করে। অ্যালেক্স, তোমার কৃতজ্ঞতা কোথায়? গত বছর, আমি অনেক ধনী এবং শক্তিশালী লোক আমাকে তাড়া করেছিল, এবং আমি তাদের সবাইকে তোমার সাথে থাকার জন্য ছেড়ে দিয়েছিলাম। যদিও এর অর্থ ছিল কেবল ক্যাফেটেরিয়ায় এবং রাস্তার পাশের স্ট্যান্ডে খাওয়া। তুমি কি আমাকে এত নির্মমভাবে ত্যাগ করে শোধ কর? সে তার কণ্ঠের শীর্ষে চিৎকার করে সিঁড়ির নিচে দাঁড়িয়েছিল। যখন তিনি শেষ হয়ে গেলেন, তিনি একটি করুণ অভিব্যক্তি গ্রহণ করেছিলেন, যেন তার জীবনের ভালোবাসা তাকে একপাশে ফেলে দিয়েছে। লাইব্রেরির সামনে থাকা ছাত্ররা সবাই তার বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছিল এবং তারা অ্যালেক্সের দিকে তাকালো। জল, একজন বিড়বিড় করে, সে আপনার সাথে খুব ভালো আচরণ করেছে, এবং আপনি কেবল তাকে পরিত্যাগ করেছেন, অন্য কেউ চিৎকার করেছে। আপনি লজ্জা পাচ্ছেন। কয়েকজন পুরুষ ছাত্র তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পাশে চলে গেল। আরে, গর্জিয়াস, তুমি এমন একজন মানুষের জন্য সময় নষ্ট করছো কেন? একজন জিজ্ঞাসা করলেন। শুধু তাকে ছুড়ে দাও, একপাশে। আপনি তার পছন্দের জন্য অনেক ভালো, অন্য একজন সম্মত হন। তিনি বিরক্ত হওয়ার যোগ্য নয়। অ্যালেক্স বুঝতে পারছিল না ক্যাথি কি করছে। তার দাবিগুলি কেবল সত্য ছিল না। তারা ডেট করার আগে এত শক্তিশালী মানুষ ছিল না। তার পিছু পিছু। এবং হ্যাঁ, তিনি দরিদ্র ছিলেন, কিন্তু তিনি এখনও তার সাথে ভালো ব্যবহার করতেন। তিনি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন, এবং কখনো কিছুর জন্য তাকে চাপ দেয়নি। বেশ কিছু মেয়ে অ্যালেক্সকে ঘিরে ধরে। আপনি ভাগ্যবান যে এমন একটি ভালো বান্ধবী আছে, একটি মেয়ে বলল। আপনি তাকে যেতে দিতে অনুশোচনা করবেন, আরেকজন বলল। তাকে ফিরিয়ে নিয়ে যান, নতুবা আপনি নিজেকে সবচেয়ে আলোচিত বিষয়ে খুঁজে পাবেন। অনলাইন। ক্যাথি অ্যালেক্সের দিকে এগিয়ে গেল এবং তার হাতটা এমনভাবে ধরল যেন সে ভয় পায় যে সে পালিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ, কিন্তু আমরা ভালো আছি, তিনি অন্যান্য ছাত্রদের বললেন, যারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে গেল। আপনি কি করছেন? তারা স্কুলের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় অ্যালেক্স দাবি করেছিল।
তিনি মনে হতে পারে না। তাকে ঝেড়ে ফেলুন, সে যতই চেষ্টা করুক না কেন। আপনি $1,50,000 জিতেছেন। সে তার দিকে অপলক দৃষ্টিতে তাকালো। হ্যাঁ, আমি করেছি, কিন্তু আপনার সাথে এর কোন সম্পর্ক নেই। তিনি শান্তভাবে ইঙ্গিত করলেন। তাই সে আমাকে খুঁজতে এসেছিল, সে ভেবেছিল। তিনি মুচকি হাসলেন। তার জানা উচিত ছিল। ক্যাথি হতবাক হয়ে গেল। অ্যালেক্স মনে হচ্ছে ঠান্ডা হয়ে ফিরে গেছে। এটা বলো না। সর্বোপরি, আমরা একসাথে অনেক সুন্দর স্মৃতি তৈরি করেছি। ওর হাসিটা একটু বিশ্রী মনে হলো। যখন আমরা একসাথে থাকতাম, আমি আমার অর্থের প্রতিটি শেষ শতাংশ তোমাকে দিতাম, এবং আমি পাত্তা দিতাম না, কিন্তু এখন আমি আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, তিনি বলেছিলেন। সুতরাং, আমাকে বুঝতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ যে আমি আপনাকে যতই দিয়েছি না কেন, এটি কখনোই যথেষ্ট হবে না। যখন তিনি তার হতবাক অভিব্যক্তি দেখেন, তখন তার হৃদয় কিছুটা হালকা হয়ে যায়। তিনি তার মুখ খুললেন কিন্তু আর কি বলবেন তা জানেন না, তাই তিনি কেবল নিজেকে তার কবল থেকে মুক্ত করে চলে গেলেন। ক্যাথির হৃদয় হতাশায় ডুবে গেল। এই সব খুব বেশি ছিল। কয়েকদিন পর যদি সে অ্যালেক্সের সাথে সম্পর্ক ছিন্ন করত, তাহলে $1,50,000 সব তার হয়ে যেত। তাকে চলে যেতে দেখে সে উদ্বিগ্ন হয়ে উঠল। যদি সে এই সুযোগটি মিস করে, তাহলে সে হয়তো আর একটি সুযোগ পাবে না এবং তার অর্থ সম্পূর্ণরূপে তার নাগালের বাইরে চলে যাবে। অ্যালেক্স! সে চিৎকার করে উঠল। যাই হোক না কেন, সে সেই টাকার জন্য লড়াই করবে। তিনি থামলেন, এবং তিনি দ্রুত জড়িয়ে ধরলেন, পিছন থেকে তাকে জড়িয়ে ধরলেন এবং তার মুখটি তার পিঠে চেপে ধরলেন। অ্যালেক্স, তুমি বদলে গেছো। তুমি আমার কাছে এত ঠান্ডা আগে কখনো ছিলে না, সে শান্তভাবে বলল। আমি তোমাকে এটা বলতে চাইনি, কিন্তু এখন আমাকে স্বীকার করতেই হবে। অ্যালেক্স, তোমার ভালোর জন্যই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছি। আমার ভালোর জন্য। তিনি তার দিকে মুখ তুললেন, বাকরুদ্ধ হয়ে গেলেন এবং হাসতে না পারার জন্য কঠিন লড়াই করলেন। ঈশ্বরের অভিশাপ, সে বলে এটা আমার ভালোর জন্য, সে ভেবেছিল। অবশ্যই, আমি এটা তোমার জন্য করেছি। সে তার সামনে পা দিল, তার অভিব্যক্তি স্থির। যখন আমরা একসাথে ছিলাম, আপনি আমাকে উপহার এবং সুন্দর খাবার কেনার জন্য সমস্ত ধরনের খণ্ডকালীন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। আমি আপনার জন্য খুব দুঃখিত ছিলাম। এবং সেই কারণেই আমি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সত্যি, তিনি জিজ্ঞাসা। বিচ্ছেদের এটি একটি ভালো কারণ, তিনি ভেবেছিলেন। এটা সত্য হতে পারে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? সে তার অভিব্যক্তিকে গম্ভীর করে রাখল। অ্যালেক্স চুপ করে রইল এবং সে অনুভব করল সে কোথাও পাওয়া, কিন্তু এটা এখন ভিন্ন। তিনি চালিয়ে যান। এখন আপনার কাছে টাকা আছে, আপনাকে এত কঠোর পরিশ্রম না করে আমরা যা চাই তা পেতে পারি। সবকিছু ভালো হবে। তার দিকে চোখ মেলেছে। আপনি বুঝতে পেরেছেন যে আমি কেবল যা সেরা তা করার চেষ্টা করছিলাম, তাই না? আপনি পারবেন না। তোমার কাছে টাকা আছে বলে আমাকে ছেড়ে দাও। তুমি কি শুধু আমার টাকার জন্যই আমাকে ফেরত চাও? সে তার চোখের দিকে তাকিয়ে বলল, সৎ হও। আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করি না। তুমি একমাত্র মানুষ যা আমি যত্ন করি। তিনি দূরে তাকান না। তোমাকে ছেড়ে আমার হৃদয় ভেঙেছে। এখন থেকে যদি তুমি অসহায় হয়ে যাও, আমি তোমার পাশে থাকব। আমি শপথ করছি। অনুগ্রহ, অ্যালেক্স, আমাকে আপনার সাথে থাকতে দিন। সে তার বাহুতে ডুব দিল। এক মুহূর্তের জন্য, অ্যালেক্স ক্ষতির মধ্যে ছিল। পুরনো দিনের মতোই মনে হলো। সে ধীরে ধীরে তার চারপাশে হাত রাখল। যখন সে অনুভব করল সে তাকে ধরে রাখল, ক্যাথি একটা হাসি লুকিয়ে রাখল। আমি সত্যিই ভেবেছিলাম তুমি আমাকে আর চাও না। সে তার আলিঙ্গন থেকে বেরিয়ে এসে তাকে একটি দিল। বুকে হালকা থাপ্পড়। তার সুন্দর মুখের দিকে তাকিয়ে, অ্যালেক্স তার সাথে চিরকাল থাকতে চেয়েছিল। যদি সে তার সাথে থাকতে চাওয়ার ব্যাপারে আন্তরিক হয়, তাহলে সে তার সাথে আগের মতোই আচরণ করবে। ক্যাথি, তুমি কি চাও আমি তোমার কাছে কিছু টাকা ট্রান্সফার করি? অ্যালেক্স তার সেলফোনটি এমনভাবে বের করল যেন সে হ্যাঁ বললেই সে তাকে টাকা দিয়ে দেবে। না, সে হেসেছিল। আমি আগেই বলেছি যে আমি টাকার জন্য এটা করছি না। এটা রাখো। আমার প্রয়োজন হলে কিছু, আমি তোমাকে বলবো। যেহেতু অ্যালেক্স তাকে পুরোপুরি বিশ্বাস করেছে বলে মনে হচ্ছে, এখনই টাকা চাওয়ার দরকার নেই। সেখানে ভবিষ্যতে অনেক তারা ক্যাম্পাসের চারপাশে হাঁটার সময় তিনি তার হাত ধরেছিলেন। তারা ক্যান্টিনের সামনের ছোট চত্বরে চলে গেল, যেখানে একটি লাল তাঁবুতে একরকম অনুষ্ঠান হচ্ছে। পানিতেল পরা একটি মেয়ে অ্যালেক্সের দিকে এগিয়ে গেল। হাই,
আমরা একটি স্থানীয় দাতব্য সংস্থা থেকে এসেছি, সে বলল। এবং শেষ পর্যন্ত 2 দিন ধরে আমরা কাছাকাছি গ্রামের দরিদ্র শিশুদের জন্য একটি তহবিল সংগ্রহ করছি। তাদের জীবন খুব কঠিন। আপনি কি তাদের সাহায্য করতে ইচ্ছুক হবেন? ঠিক আছে, আমি দান করব। আমি কি আমার ফোনের মাধ্যমে টাকা দিতে পারি? অ্যালেক্স জিজ্ঞেস করল। অবশ্যই, শুধু এই কোডটি ব্যবহার করুন। মেয়েটি তাকে তথ্য দেয়। আপনাকে অনেক ধন্যবাদ। এই অর্থ অঞ্চলের সবচেয়ে দরিদ্র শিশুদের সাহায্য করার জন্য ব্যবহার করা হবে। তিনি তার ফোনে অর্থ প্রদানের ব্যবস্থা করেন। ক্যাথি কাছাকাছি ঝুঁকে পড়ল, দেখার চেষ্টা করল সে কতটা দান করেছে, কিন্তু সে ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। লাল তাঁবু থেকে একজন মহিলা কণ্ঠস্বর বলে উঠল, বাহ! আমরা মাত্র $1,30,000 পেয়েছি। এই সংখ্যা শুনে জনতা স্তব্ধ হয়ে গেল। দান ছিল বিশাল। অন্যান্য ছাত্ররা 20, 50 বা $100 দান করেছিল। অন্যান্য অনুদান একত্রিত $130,000 আসেনি। কে এত কিছু দিয়েছে জানতে আগ্রহী সবাই। এই ধরনের অর্থ বেশ কয়েকটি ছাত্রের টিউশনের জন্য অর্থ প্রদান করতে পারে। ওহ, এটা তুমি ছিলে। পনিটেলওয়ালা মেয়েটি বলল। সে অ্যালেক্সের দিকে তাকিয়ে সত্যটা বুঝতে পেরেছে। আপনি $1,30,000 দান করেছেন। হ্যাঁ, আমি শুধু স্থানীয় বাচ্চাদের সাহায্য করতে চাই, অ্যালেক্স কাঁধে তুলে বলল। আশেপাশে সবাই জড়ো হয়ে তার দিকে এমনভাবে তাকালো যেন সে কোন সেলিব্রিটি। তোমার নাম কি? মেয়েটি জিজ্ঞেস করল। আমি নিশ্চিত করব যে আপনি আপনার সদয় অনুদানের জন্য একটি যথাযথ স্বীকৃতি পেয়েছেন। তিনি একটি কলম এবং কাগজ বের করলেন, তার বিবরণ নোট করার জন্য প্রস্তুত। এটা ভুলে যাও, তিনি বললেন। এটা কোন বড় ব্যাপার নয়। যখন তিনি কথা শেষ করলেন, তখন আশেপাশের ছাত্ররা দীর্ঘশ্বাস ফেলল। এই মানুষটি খুবই উদার ছিল। তিনি কি গোপনে ধনী ছিলেন? এটি কিছু লোকের জন্য একটি বিশাল অঙ্কের অর্থ ছিল না, তবে সাধারণত, যখন কেউ এত টাকা দান করে, তারা চায় যে সবাই এটি সম্পর্কে জানুক। ক্যাথি, চল যাই। অ্যালেক্স তার দিকে তাকালো। আপনি আপনার সমস্ত টাকা দান করেছেন। একটি কুৎসিত অভিব্যক্তি তার চেহারা অতিক্রম। তার হৃদয়ে ডুবে গিয়েছিল যখন সে অনুদান ঘোষণা করার কণ্ঠস্বর শুনেছিল এবং সে হতবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ, কাছে গিয়ে তার হাতটা ধরে হাসতে হাসতে। আপনি কি শুধু বলেননি যে আমার কাছে টাকা থাকুক বা না থাকুক আপনি আমার সাথে থাকবেন? আচ্ছা, আমি সেই অর্থ ব্যবহার করতে চেয়েছিলাম মূল্যবান কিছু করতে। আমি নিশ্চিত যে আপনি এতে খুশি। চিন্তা করবেন না, আমি এখনো $160 বেশি আছে, তাই আমরা ক্যাফেটেরিয়াতে যেতে পারি এবং কিছু বান পেতে পারি। হারিয়ে যাও, সে স্নার্লড। তার হাত বন্ধ ঝাঁকান। ক্যাথি, কি সমস্যা? সে তার দিকে তাকালো। অ্যালেক্স, তুমি একজন বোকা লোক যে তোমার বাকি জীবন গরিব থাকার যোগ্য। সে তার দিকে প্রচণ্ড দৃষ্টিতে তাকালো, এক এক ধাপ পিছু হটল। তারপর তিনি চারপাশে ঘূর্ণায়মান এবং বন্ধ ফিউমস। অ্যালেক্স মাথা নাড়ল। সে আশা করেছিল যে সে পরিবর্তিত হবে, কিন্তু প্রত্যাশিত হিসাবে, সে তাকে হতাশ করবে। ওহ, ক্যাথি, সে ভেবেছিল। আপনি জানেন না যে আমার কাছে এখনো $130,000 বেশি আছে। CH19 যারা অপ্রত্যাশিত কাজিন। যারা ডাকলে অ্যালেক্স স্কুলের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। যারা, সে ফোনের উত্তর দিল। তোমার কি আমার কিছু সাহায্য লাগবে? যারার সাথে তার খুব কমই সম্পর্ক ছিল, তাহলে সে কেন ডাকবে? না, অবশ্যই না। হোলি শিট, আমি মনে করি না যে আপনি যতটা করেন অন্য কেউ বিষয়গুলিকে অতিরিক্ত চিন্তা করে। যারার সুর ছিল অবজ্ঞায় ভরা। আমি ফোন করেছি কারণ তোমাকে ক্যাম্পাসের বাইরে কফি প্যালেসে আসতে হবে। এই বলে, যারা হঠাৎ কলটি শেষ করে দিল। অ্যালেক্স হতবাক হয়ে গেল। যারা আমার সাথে কি চায়? তিনি বিস্ময়ের উদ্রেক। তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এবং কফি প্যালেসে যান, একটি উচ্চমানের কফি শপ যা ধনী ছাত্ররা পরিদর্শন করতেন। সে কফি শপে ঢুকে যারা রঙিন চুল দেখতে পেল। তিনি জিন্স এবং ফ্ল্যাট জুতা পরেছিলেন এবং তিনি হালকা মেকআপ করেছিলেন। আরে যারা, তুমি কি এখানে একা? সে অবাক হয়ে চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, স্পষ্টতই, সে স্ন্যাপিড। আপনি কি এখানে অন্য কাউকে দেখতে পাচ্ছেন? একজন ওয়েটার এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, স্যার, আপনি কি চান? তাকে জিজ্ঞাসা করতে বিরক্ত করবেন না। তিনি আগে কখনো এখানে আসেননি এবং কি অর্ডার করবেন তা জানেন না। যারা ওয়েটারকে বলল, শুধু তাকে একটি ক্যাপুচিনো দাও। সে তার কফিতে চুমুক দিল যখন সে তাকে আকার দিল, সে তার পরিকল্পনার জন্য উপযুক্ত কিনা তা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে।
অ্যালেক্স অস্বস্তি বোধ করেছিল যখন সে তার দিকে তাকিয়েছিল। পৃথিবীতে সে তার কাছে কি চেয়েছিল? যারা হাসল, স্পষ্টতই তাকে নিয়ে কোনোভাবে সন্তুষ্ট। আমি ঠিক বাইরে এসে বলবো, সে তাকে দেখে বলল। আমার একটা উপকার দরকার। আমি তোমাকে ডেট করতে চাই, আমার কাজিন। কি? অ্যালেক্স তার দিকে ঝাঁপিয়ে পড়ল। যারা, বোকা থেকো না। তিনি জানতেন যে তিনি ভেবেছিলেন যে তিনি একজন হেরে গেছেন, তাই তিনি সম্ভবত তাকে তার চাচাতো ভাইয়ের প্রেমিক হতে চান না। সে নিশ্চয়ই ভুল বুঝেছে। আমি সিরিয়াস। সে তার দিকে তাকালো। আমার চাচাতো বোনের একজন বয়ফ্রেন্ডের জন্য অনেক প্রয়োজনীয়তা নেই। আপনি যতক্ষণ সৎ এবং ভালো আচরণ করবেন, ততক্ষণ তিনি আপনাকে গ্রহণ করবেন। আমি মনে করি আপনি সেই মানগুলি পূরণ করতে পারেন। কিন্তু, অ্যালেক্স সন্দেহে ভরে গেল। কিন্তু কি? আমার কাজিনের সাথে ডেটিং করতে সমস্যা কি? সে চিৎকার করে উঠল। তর্ক করবেন না, শুধু তার সাথে ভালো ব্যবহার করুন। সে মাথা নাড়ল যেন সে রাজি। ঠিক আছে, গুড। এখানে বসুন, এবং আমার কাজিন শীঘ্রই আসবে। এটিকে খারাপ করবেন না। এই বলে, সে দোকান থেকে বেরিয়ে গেল, তার সেলফোনটি বের করে তাকে কল করল। কাজিন। আরে, কাজিন, আপনি প্রায় এখানে। প্রায়? আমি মাত্র কয়েক মাইল দূরে, তার চাচাতো ভাই উত্তর দিল। আপনি কি কাউকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ, আমি একজনকে খুঁজে পেয়েছি। সে এখন কফি প্যালেসে বসে আছে, সে বলল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এটি। লোকটি একজন পরাজিত। এর চেয়ে উপযুক্ত কেউ নেই। আপনি যদি তাকে রাস্তায় দেখেন তবে আপনি কখনোই জানতে পারবেন না যে তিনি ছিলেন একটি ছাত্র। আপনি মনে করেন তিনি একজন নির্মাণ শ্রমিক। আহ, এটা নিখুঁত। তার কাজিনকে খুশি মনে হয়েছিল। তাহলে আমি নিশ্চিত যে আমি রবার্টকে আকর্ষণ করতে তাকে ব্যবহার করতে সক্ষম হব। আমি বুঝতে পারছি না, কেন তোমার প্রেমিক হওয়ার ভান করার জন্য একজন হেরে যাওয়া দরকার। তুমি কি পাও না, রবার্ট অন্য কোন উপায়ে? যারা বুঝতে পারেনি তার কাজিন কি করতে চাইছে। তুমি জানো না এটা কেমন, তার চাচাতো ভাই বলল। রবার্ট একজন ম্যানেজার যিনি লাখ লাখ টাকা নিয়ে আসেন। ডলার, এবং তিনি আমার উচ্চতর। সে আমাকে পছন্দ করে, কিন্তু দিনের শেষে তার সব ক্ষমতা আছে ঘোরানো চারপাশের জিনিস। আমার তাকে ঈর্ষান্বিত করা দরকার, তাই সে আমাকে জিজ্ঞাসা করবে। কিন্তু কেন তোমাকে একজন হেরে যাওয়ার সাথে ডেট করতে হবে, যারা তখনও মাথা গুটিয়ে নিতে পারেনি? এটা সুস্পষ্ট। আমি যদি রবার্টের থেকে একজন হেরে যাওয়াকে আমার বয়ফ্রেন্ড হিসেবে বেছে নিই, এটা বলে যে রবার্টও পারবে না। কারো সাথে প্রতিযোগিতা করো না। এটি তাকে ভারসাম্য হারিয়ে ফেলবে। তখন সে বুঝতে পারবে সে আমাকে কতটা পছন্দ করে, এবং যা বিষয়গুলোকে গতিশীল করবে। ওহ, এটা খুব স্মার্ট। যারা অবশেষে পেয়ে গেল। তিনি কলটি শেষ করার 1 মিনিটেরও কম সময় পরে, তিনি একটি কালো বুইককে কফি প্যালেসের সামনে একটি স্টপেজ টানতে দেখেন। একজোড়া কালো স্টোকিংস পরা একজন পাতলা, লম্বা কেশিক মহিলা বাইরে বেরিয়ে এলেন। অবিলম্বে তিনি বেশ কয়েকজন পুরুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যারা তার দিকে তাকিয়েছিলেন যেন তিনি একজন মডেল। কাজিন। যারা ডাকল, দ্রুত তার দিকে এগিয়ে গেল। চলো, তার চাচাতো ভাই বলল। সে ভিতরে অপেক্ষা করছে, তাই না? চল ভিতরে যাই। সে থামল। আপনি তাকে বলেননি যে আমরা তাকে ব্যবহার করছি, তাই না? তাকে বলবেন না। এইভাবে এটি আরও বাস্তবসম্মত হবে, এবং এটি রবার্টকে বোকা বানানোর সম্ভাবনা বেশি হবে। আমি নির্বোধ না। যারা হাসল। এটা ঠিক যে যখন আমি মনে করি যে আপনি আপনার নিচের কারো সাথে ডেটিং করছেন। আচ্ছা, আমি ভাবছি এটার মূল্য আছে কিনা। চিন্তা করবেন না, এটা শুধু দেখানোর জন্য। তার কাজিন পুরোপুরি শান্ত ছিল। আমি তাকে কয়েক দিনের জন্য ব্যবহার করব, এবং একবার আমি রবার্টকে অবতরণ করলে, আমার আর হারানোর দরকার হবে না, এবং আমি তাকে ফেলে দেব। সে যারার দিকে তাকালো। দয়া করে আমাকে বলুন আপনি কুৎসিত কাউকে বাছাই করেননি। সব পরে, আমাকে আগামী কয়েকদিন ধরে তার দিকে তাকাতে হবে। যারা তাকে আশ্বস্ত করে বলল, ওকে বেশ ভালো লাগছে। আমরা ভিতরে যেতে ভালো। ওরা কফি শপে ঢুকল। অ্যালেক্স, আমার কাজিন এখানে। যারা চিৎকার করে বলল তার দিকে। শুধু সেখানে বসে থাকবেন না। আসুন এবং তার সাথে দেখা করুন। অ্যালেক্স তার কথা শুনে দ্রুত দাঁড়ালো এবং ঘুরে দাঁড়ালো। যারার কাজিনকে দেখে সে স্তব্ধ হয়ে গেল। এটা ছিল কারেন। মেট্রো স্কাই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাকে এতটা কষ্ট দিয়েছিলেন। কারেন যখন প্রথম অ্যালেক্সকে দেখেছিল, তখন সে নিশ্চিত ছিল যে তার কাজিন একজন সত্যিকারের পরাজিত ব্যক্তিকে খুঁজে পেয়েছে। কিন্তু যখন সে তার মুখ দেখেছিল, সে তাকে চিনতে পেরেছিল যে লোকটিকে সে মেট্রো স্কাই ব্যাংক থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল।
বিরাট ধাক্কা। ঘটনার পরে তিনি রবার্টকে বলতে শুনেছিলেন যে সুপ্রিম কার্ডটি অ্যালেক্সের ছিল, আর তার মানে তার সম্পদের মূল্য অন্তত $30 মিলিয়ন। কৌতূহলী, তিনি রবার্টকে জিজ্ঞাসা করেছিলেন অ্যালেক্সের কত টাকা ছিল। যদিও তিনি তাকে একটি নির্দিষ্ট পরিসংখ্যান দেননি, তবে তার উত্তর থেকে এটি স্পষ্ট যে অ্যালেক্সের সম্পদ বিশাল ছিল। সুতরাং এখন যে ব্যক্তিটি তার সামনে দাঁড়িয়ে আছে সে গুরুতরভাবে ধনী ছিল এবং সে জানত না কি করতে হবে। হ্যালো, আপনি কেমন আছেন? কারেন এখন ভদ্র হওয়ার চেষ্টা করেছিল যে সে জানে যে সে কে। তাড়াতাড়ি করে আমার কাজিনের জন্য একটা চেয়ার টেনে বের কর। তোমার আচার ব্যবহার কোথায়? যারা চটকালো, অ্যালেক্সের দিকে তাকিয়ে। কোন দরকার নেই, আমি করতে পারি। কারেন তার কাজিনকে সুন্দর হওয়ার জন্য তার চোখ ব্যবহার করার চেষ্টা করেছিল এবং তারপরে সে চেয়ারটা টেনে বের করে বসল। যারা একটু বিভ্রান্ত বোধ করল। কারেন সঙ্গে কি ভুল? সে বিস্মিত। অ্যালেক্স কি খুব বেশি হারান? কি ভুল ছিল? কারেন এটাই চেয়েছিল, তাহলে সে খুশি হলো না কেন? হয়তো কারেন শুধু চায় যে আমি অ্যালেক্সের কাছে ভালো হতে পারি, তাকে সাহায্য করার জন্য, সে ভেবেছিল। তারপর তিনি হবে নিয়ন্ত্রণ করা সহজ। ক্যারেন, এই অ্যালেক্স, সে বলল। সে ইউনিভার্সিটির একজন ছাত্র, এবং সে যথেষ্ট সুন্দর। আমার মনে হয় তুমি করবে। ভালোভাবে চলতে সে তার কাজিনের দিকে হাসল। অ্যালেক্স কি ঘটছে সে সম্পর্কে অজ্ঞাত বলে মনে হচ্ছে। এই হারার কোন ধারণা নেই যে আমরা তাকে ব্যবহার করছি। যারা চিন্তা সে কি মনে করে আমার কাজিন তাকে পছন্দ করে। সে যখন ডাম্প করে তখন সে কেমন প্রতিক্রিয়া দেখায় তা দেখার জন্য আমি অপেক্ষা করতে পারি না। তাকে তিনি ক্যারেনের সাথে পরিচয় করিয়ে দেন এবং তারপরে তাদের কফির সাথে কিছু কেক অর্ডার করার সিদ্ধান্ত নেন। কিন্তু দোকান ব্যস্ত ছিল এবং সে ওয়েটারের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। অ্যালেক্স, তুমি সেখানে বসে আছো কেন? কিছু বলছো না কেন? তুমি গিয়ে ওয়েটারকে খুঁজো না। যারা টেবিলের উপর আঙ্গুল ড্রাম করলো যখন সে অ্যালেক্সের দিকে তাকালো। তুমি থাকো, আমি যাব। ক্যারেন তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তিনি ধনী লোককে তাড়াতে পাঠাতে যাচ্ছিলেন না। ওয়েটার পরে যারা তাকে টেনে নিচে নামিয়ে দিল। বসো, কাজিন। সে ভদ্রলোক। সে অ্যালেক্সের দিকে ফিরে গেল। আপনি আমাদের একজনকে যেতে দিতে তোমার কি লজ্জা নেই? অ্যালেক্স তার মনোভাবের সাথে অভ্যস্ত ছিল, তাই তিনি তর্ক করতে বিরক্ত হননি, বরং দাঁড়িয়েছিলেন এবং হেঁটে যান। ওয়েটারের সাথে কথা বলে সে বাথরুমে গেল। যখন তিনি ফিরে যান, কারেন ছিল তার মুখে একটি মুগ্ধ হাসি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। মিস্টার অ্যামব্রোস, যারার আচরণের জন্য আমি খুবই দুঃখিত। আপনার সাথে তার এমন কথা বলা উচিত হয়নি, সে বলল, আতঙ্কিত। এটা ঠিক আছে, যারা সবসময় আমার সাথে এমন আচরণ করেছে। এটা কোন ব্যাপার না। সে হালকা হেসে তার সাথে দেখা করল। চোখ, আপনি জানেন আমি এখন কে, তাই না? শেষবার যখন তারা দেখা করেছিল, তখন সে বিশ্বাস করেনি যে সে সত্যিই ধনী। সে মাথা নাড়ল। যদিও সে তার সঠিক পরিচয় সম্পর্কে নিশ্চিত ছিল না, সে জানত তার অকল্পনীয় সম্পদ আছে। আমি বুঝতে পারছি না, সে হতবাক হয়ে বলল। আপনি আকর্ষণীয়, এবং আপনার একটি ভালো চাকরি আছে। তাহলে কেন আপনি একজন দরিদ্র হারানোকে একজন প্রেমিক হিসাবে থাকার জন্য জোর করছেন? আচ্ছা। সে জানত না কিভাবে উত্তর দেবে। সে তাকে বলতে পারেনি যে সে শুধুমাত্র অন্য কাউকে ঈর্ষান্বিত করার জন্য তাকে ব্যবহার করছে। অ্যালেক্স রবার্টের চেয়ে অনেক ধনী ছিল, সে বুঝতে পেরেছিল। এটি একটি ভালো সুযোগ হতে পারে। যদি তিনি অ্যালেক্সকে হুক করতে সক্ষম হন, তবে তিনি গুরুতরভাবে ধনী হতে পারেন। হ্যাঁ, এটি তাকে মোহিত করার উপযুক্ত সুযোগ ছিল। যখন আমি আপনাকে ব্যাংকে ভুল ভেবেছিলাম, তখন আমি ভয়ানক বোধ করেছি, সে বলেছিল, আশা করে সে তাকে বিশ্বাস করবে। এবং আমি বুঝতে পেরেছিলাম যে জীবনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্য আমার একজন সাধারণ ব্যক্তির সাথে থাকা উচিত। অবশ্যই, আমি যদি এমন কাউকে পাই যার সাথে আমি সঙ্গম করি, তবে এটি গুরুতর কিছুতে পরিণত হতে পারে, এমনকি একদিন বিয়েও করতে পারে। যদি তাকে যথেষ্ট নম্র মনে হয়, তাহলে হয়তো সে তার অনুগ্রহ জিততে পারে। যুদ্ধে চকুরি চাচাতো ভাই। সত্যি, অ্যালেক্স ক্যারেনের চোখের মধ্যে অন্য কিছুর ইঙ্গিত ধরল যখনই সে তার দিকে তাকালো। আমি আপনার সাথে মিথ্যা বলবো না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমার হৃদয় অতিক্রম করুন এবং মৃত্যুর আশা করি। তিনি তার হৃদয়ের উপর একটি ক্রস স্কেচ করেছেন। সে তাকে ঘনিষ্ঠভাবে দেখল। কিন্তু আপনি ইতিমধ্যে আমার পরিচয় জানেন, তাই আমি অনুমান করি যে আমি আপনার জন্য উপযুক্ত নই। সে বলতে পারে যে সে কিছু একটা করেছে,
তাই যতটা সম্ভব তার থেকে দূরে থাকাই ভালো ছিল। কারেন ব্যতীত এমন একটি দুর্দান্ত সুযোগ ছাড়তে রাজি ছিলেন না। সে যতই পালানোর চেষ্টা করুক না কেন, সে তাকে ধরে ফেলতে বদ্ধপরিকর ছিল। মিস্টার অ্যামব্রোস, পুরোপুরি সৎ হতে, আমি এই মুহূর্তে একজন প্রেমিক খুঁজে পাওয়ার জন্য এত উদ্বিগ্ন হওয়ার আরেকটি কারণ আছে। সে একটু কাছে গেল। আমার পরিবার আমাকে রবার্ট নামক একজনের সাথে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি তাকে মোটেও পছন্দ করি না। যদি আমি ইতিমধ্যেই কাউকে ডেটিং করি, তাহলে তারা আমাকে একা ছেড়ে দেবে। দয়া করে, মিস্টার অ্যামব্রোস, আমাকে সাহায্য করুন। কারেন যখন কফি শপে প্রবেশ করেছিল, তখন সে ভাবছিল কিভাবে রবার্টকে তার নজরে আনা যায়, কিন্তু এখন সে জানত যে অ্যালেক্স অনেক ধনী, তার পরিকল্পনা বদলে গেছে। অ্যালেক্সের মুখে দ্বিধা দেখে সে কয়েক চোখের জল ফেলতে পেরেছিল। একটি সূক্ষ্ম সুখে সে বলল, মিস্টার অ্যামব্রোস, আমার আর কোন উপায় নেই, এবং আমি জানি আপনি একজন চমৎকার মানুষ, তাই দয়া করে আমাকে সাহায্য করুন। ছোট কান্নার সাথে তার কণ্ঠ ভেঙে গেল। কারেন আসল মনে হয়েছিল, সেও খুব সুন্দর ছিল এবং তার কান্না অ্যালেক্সকে তার জন্য দুঃখিত করেছিল। তার হৃদয় নরম হয়ে গেল এবং সে রাজি হল। ওহ, ঠিক আছে, আমি করব। ধন্যবাদ, মিস্টার অ্যামব্রোস। সে তার চোখের জলে হাসল। কিন্তু আমার একটা শর্ত আছে, তিনি বললেন। আমি চাই না যে কেউ আমার পরিচয় জানুক, এবং এর মধ্যে যারাও রয়েছে। তাকে বেনামি থাকার দরকার ছিল। যদি সবাই জানত যে সে কে, এটা অনেক সমস্যার সৃষ্টি করবে। সেটা ঠিক আছে, তিনি দ্বিধা করেননি। সত্যি বলতে কি, যারাকে বলার কোনো ইচ্ছাই তার ছিল না। তার চাচাতো ভাই ধনী লোকদের ভালবাসত, এবং যদি সে জানতে পারে অ্যালেক্স ধনী ছিল, সে তাকে নিজের জন্য চাইবে। এবং যেহেতু সে অ্যালেক্সের মতো একই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, কারেন থেকে তার একটি সুবিধা ছিল। এবং কারেন অ্যালেক্সের মনোযোগের জন্য কোনো প্রতিদ্বন্দ্বীকে সহ্য করতে প্রস্তুত ছিল না, এমনকি তার চাচাতো ভাইও নয়। সে একটু ছিমছাম অনুভব করল। তার চাচাতো ভাই একজন ধনী ব্যক্তির আশেপাশে সময় কাটাচ্ছিল এবং এটি জানত না। যারা বিশ্বাস করেছিল অ্যালেক্স একজন হেরে গেছে, তারা তাদের আসনে ফিরে গেল, যেখানে যারা তাদের জন্য অপেক্ষা করছিল। তুমি ঝাঁকুনি দাও, আমি তোমাকে গিয়ে ওয়েটারকে খুঁজতে বলেছিলাম। তোমার এতক্ষণ কি লাগলো? যারা অ্যালেক্সের দিকে তিরস্কার করল। যারা অভদ্র হবেন না। ক্যারেন তার দিকে তাকালো এবং তারপর হাসিমুখে অ্যালেক্সের দিকে ফিরে গেল। এই, বসো, এই কেকগুলো দেখতে সুস্বাদু, কেন আপনি একটি চেষ্টা করবেন না? তিনি তার প্লেটে একটি কাপকেক স্লাইড, এবং এখন আপনি তার সেবা করছেন। যারা তাকে জ্বালাতন করতে করতে হেসে উঠল। অবশ্যই, সে জানত না কেন কারেন অ্যালেক্সের সাথে এত ভালো আচরণ করছে। সন্দেহ নেই, তিনি ধরে নিয়েছিলেন কারেন এখনও তাকে প্রতারণা করার চেষ্টা করছেন। যারা একটা দুষ্টু হাসি দিয়ে তার দিকে তাকালো। তারা তাদের কেক খেতে শুরু করলো এবং তাদের পানীয়তে চুমুক দিল। যারা অ্যালেক্সের কথা খুব একটা ভাবেনি, তাই সে ভাবেনি তিনি খুব আরাম পেতে চান। কারেন তার অভিব্যক্তি দেখে চিন্তা করতে শুরু করে। যারা জানে না সে কি করছে, সে সে এমন একজনকে উত্তেজিত করছে যার কাছে তার 10টি জীবন টিকে থাকার মতো যথেষ্ট সম্পদ রয়েছে। তা করে কেউ যেন তার চিৎকার করা উচিত। যারা আগুন নিয়ে খেলছিল, এবং যদি সে অ্যালেক্সকে রাগান্বিত করে তবে সে অনুশোচনা করবে। খাওয়া শেষ হলে যারা ন্যাপকিন দিয়ে মুখ মুছে জিজ্ঞেস করল, অ্যালেক্স, তুমি কি করো? আমার কাজিনের কথা ভাবো। তিনি চমৎকার, তিনি সহজভাবে বলেন। কারেন জয়ের ঢেউ অনুভব করল। যদি অ্যালেক্স তাকে পছন্দ করে তবে তার সাথে তার আরও ভালো সুযোগ থাকবে। ইডিয়ট, আমার কাজিন সুন্দরী, এবং আপনি ভাগ্যবান যে তার প্রেমিক হতে পারেন। যারা অবজ্ঞা করে হেসে উঠল। যদিও তার চাচাতো ভাই শুধুমাত্র অ্যালেক্স ব্যবহার করছিল, তবে সে তার প্রেমিক হিসেবে কয়েকদিনের জন্য উপকৃত হবে। দিন, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে আমার কাজিন আকর্ষণীয়। পুরোপুরি ভোতা হতে গেলে, সে তোমার লিগ থেকে তুমি এটা জানো, তাই না? সে অভিমান করে জিজ্ঞেস করল। তার কথা শেষ হলে সে কারেনের দিকে তাকালো। তার চাচাতো ভাইয়ের সাথে কথা বলে এবং সে অ্যালেক্সের কতটা উপরে ছিল তা নির্দেশ করে, যারা তার জন্য পড়ে তাকে পরিত্রাণ পেতে সহজ করে দিয়েছিল। আমি নিশ্চিত যে সে আমাকে এই জন্য ধন্যবাদ জানাবে, সে ভেবেছিল। কিন্তু কারেন মোটেও কৃতজ্ঞ বোধ করেননি। পরিবর্তে, তিনি যারাকে আঘাত করার তাগিদে লড়াই করেছিলেন। অ্যালেক্স তার চেয়ে কম ছিল না। ব্যাপারটা ছিল একেবারে উল্টো, এবং যারা তার পরিকল্পনা নষ্ট করতে যাচ্ছিল।
এমনকি যদি ক্যারেন অ্যালেক্সকে বিয়ে করতে না পারে এবং শুধুমাত্র তার প্রেমিকা ছিল, তবুও সে খুশি হবে। যারা, ফালতু কথা বলো না, সে বলে উঠল। যারা বুঝতে পারছিল না কেন কারেন তার দিকে তাকিয়ে আছে। সে ভেবেছিল তার চাচাতো ভাই তাকে অ্যালেক্সের সাথে মজা করতে চায়। আমার কাজিন তোমার প্রেমে পড়েছে, যারা টিজ করেছে। তাই তোমাকে তার কথা শুনতে হবে এবং কথা বলতে হবে না। যদি সে তোমার কাছ থেকে কিছু চায়, তবে তা করো এবং তর্ক করো না, ঠিক আছে? সে তার কাছে আরও দাবি করতে থাকল। কারেন চিৎকার করে উঠল, যদিও আপনি এবং আমার কাজিন ডেটিং করছেন। যারা অব্যাহত রেখেছিল, এর মানে এই নয় যে আপনি যা চান তা করতে পারেন। আপনাকে তার সাথে সম্মানের সাথে আচরণ করতে হবে। এমনকি তার হাত ধরার চেষ্টা করবেন না, অন্য কিছু ছেড়ে দিন। যারা অনুভব করেছিল যে তার জিনিসগুলি পরিষ্কার করা দরকার। অ্যালেক্স একজন পরাজিত ছিলেন যিনি অনেক সুন্দরী মহিলাদের সাথে ছিলেন না, এবং যেহেতু তিনি বিশ্বাস করেছিলেন যে এই সম্পর্কটি বাস্তব, তাই তিনি তার চাচাতো ভাইয়ের সাথে একটি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারেন। যদি এটি ঘটে থাকে তবে তার চাচাতো ভাই আহত হতে পারে। যারার কথা শুনে ক্যারেনের মাথায় রক্ত উঠে গেল। এই ধরনের মন্তব্য অনুপযুক্ত ছিল, এবং যারা পরিকল্পনা পরিত্যাগ করেছে বলে মনে হয়। কারেন আরও রাগান্বিত হয়ে উঠছিল। আমি যদি তার হাতটাও ধরতে না পারি, তাহলে তার সাথে সম্পর্ক গড়ে উঠব কি করে? সে ভেবেছিল সে অ্যালেক্সের কাছাকাছি যাওয়ার জন্য অপেক্ষা করতে পারেনি, এবং যারা ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টি করছে বলে মনে হচ্ছে। এটাই যথেষ্ট, যারা। ছিটকে দাও, সে বলল, তার স্বর অপ্রীতিকর। আমি একজন প্রেমিক খুঁজছি, একজন চাকর নয়। এতে দোষ কি? যারা বুঝতে পারেনি যে কারেন রাগ করেছে, তাই সে কথা বলতে থাকে। তুমি আমার চাচাতো ভাইয়ের বয়ফ্রেন্ড হতে পারে, কিন্তু তবুও তোমাকে তাকে জায়গা দিতে হবে এবং সে যা খুশি তাই করার অধিকার দিতে হবে। আপনি কি বোঝাতে চেয়েছেন? অ্যালেক্স জিজ্ঞেস করল। আপনি কিছুটা ম্লান, তাই আমি এটি বানান ভালো করে বলেছি। যারা বলল, যখন আমার চাচাতো ভাই আপনার সাথে ডেটিং করছে, সে এখনো পারে। তিনি আগ্রহী যে কোন পুরুষকে জিজ্ঞাসা করুন। এমনকি তিনি অন্য পুরুষদের হাত ধরে তাদের আলিঙ্গন করতে পারেন, এবং তাদের চুম্বন, এবং আপনি কিছু বলতে পারবেন না। এমনকি যদি আপনি পরে ব্রেক আপ করেন, তবুও আপনাকে সম্মত হতে হবে যে সে মুক্ত। সে যা চায় তাই করতে। যারা সম্পর্কের শর্তাবলী বানান। কোন এক সময়ে তার চাচাতো ভাইয়ের সাথে ডেটে যেতেন রবার্ট, তাই অ্যালেক্সের প্রস্তুত হওয়া দরকার। সুতরাং, আমি আপনার কাজিনের সাথে সম্পর্কের মধ্যে আছি, কিন্তু আমি তাকে মোটেও স্পর্শ করতে পারি না, অ্যালেক্স তার সংকীর্ণ করে বলল। চোখ, যদিও অন্য পুরুষরা তাকে আলিঙ্গন করতে পারে, এমনকি চুম্বনও করতে পারে। এবং এমনকি যদি আমি তাকে এটি করতে দেখি, আমি বলতে পারি না কিছু। আপনি শেষ পর্যন্ত এটা পেয়েছেন। আমি ঠিক কি বোঝাতে চেয়েছিলাম? যারা হেসে উঠল। অ্যালেক্সের মুখ খুলে গেল। কিন্তু ক্যারেনের মেজাজ ফুটে উঠল এবং সে যারার মুখে চড় মেরে দিল। কফি শপের প্রতিটি মানুষ তাদের দিকে তাকিয়েছিল। আর কারেন লজ্জায় ভেসে গেল। সে কেবল যারার বাজে কথা আর নিতে পারেনি। যখন সে তার চাচাতো বোনের কথা শুনেছিল, অ্যালেক্সকে অপমান করা বোঝায় যে সে নিকৃষ্ট, সে আর পিছিয়ে থাকতে পারেনি।